শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের ট্রাই অ্যাডমিশনের সাধারণ জ্ঞান ক্লাসে। তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষার আগেই, এইচএসসি পরীক্ষার পরে কিন্তু অ্যাডমিশনের যে প্রিপারেশন তার ঠিক আগেই একদমই সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাডমিশন কোর্স তোমাদের সামনে স্কুল অফ এক্সিলেন্স নিয়ে এসেছে। সেখানে ফ্রিতে প্রত্যেকটা বিষয়ের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের প্রত্যেকটা টপিক পড়ানো হবে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, যেটা মানবিকের ইউনিট, তার কোশ্চেন বিশ্লেষণ করব। কোন টপিকগুলো থেকে কোশ্চেন হয় সেগুলো দেখব, কোনগুলো সঠিক উত্তর ছিল সেগুলো দেখবো এবং সাজেশন দেখবো। প্রথমে যে স্লাইডটা আছে দেখো, আমাদের যে বি ইউনিটের এক্সেলেন্ট অনলাইন কোর্স চালু হয়েছে তার একটা পোস্টার এখানে দেওয়া আছে। আমাদের বি ইউনিটে যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছো তাদের জন্য তো অবশ্যই শুভকামনা, এবং যারা এখনো ভর্তি হওনি অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে bdsoi.com এখানে গিয়ে ভর্তি হতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো। এখানে আমাদের মেন্টরস প্যানেলের ছবি দেওয়া আছে, যারা যারা পড়াচ্ছেন আমি মনে করি খুবই রিচ একটা টিচার্স প্যানেল। যেখানে বাংলা পড়াচ্ছেন সাইফুর রহমান সাইফ স্যার, আব্দুল্লাহ মাহফুজ স্যার, রিয়াসাত রানা স্যার, ইংরেজিতে বাকিবিল্লাহ স্যার, হাসান আব্দুল্লাহ স্যার এবং আশরাফুল আলম সাগর স্যার, সাধারণ জ্ঞানে সাকিব শাহরিয়ার, আমি আতিকুর রহমান এবং আবিদ শাহরিয়ার ভাই। আহ, তো সবাই মিলে আমরা তোমাদেরকে যে সার্ভিসটা প্রোভাইড করার জন্য প্রস্তুত আছি, সেটা আশা করি তোমাদের জন্য খুবই ফ্রুটফুল হবে। তো কালক্ষেপণ না করে তোমরা অবশ্যই আমাদের বিউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবে এবং আজকের ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবে, যেহেতু একদমই ফ্রি ক্লাস। এই ক্লাসগুলোর জন্য তোমাকে কোনো টাকা দিতে হচ্ছে না। তার মানে কি, অ্যাডমিশনের প্রিপারেশনের ঠিক আগে যদি ফ্রিতে একটা প্রিপারেশন নেওয়া যায়, কোনো অবস্থাতেই ক্ষতি না, বরঞ্চ কিছু সুবিধা আছে। এই সুবিধাগুলো তোমরা আশা করি নিবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা যেটা করব, প্রশ্ন বিশ্লেষণ। অর্থাৎ দেখো, একদমই প্রথম যে কাজটা থাকে একজন অ্যাডমিশন স্টুডেন্টের, সেটা হচ্ছে কোশ্চেন বিশ্লেষণ করা। মানে আমি তো একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, ওই ইউনিভার্সিটির কোশ্চেন বিশ্লেষণ করা। মানে ওইখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়, কেমন কোশ্চেন হয়, এগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখা হচ্ছে কোশ্চেন বিশ্লেষণ। দেখো যে সাধারণ জ্ঞানের কথা যদি আমি বলি, সাধারণ জ্ঞানে কত টপিক, তুমি যদি নর্মালি দেখো যে কত কিছু আছে সাধারণ জ্ঞানে। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে কত কিছু, আন্তর্জাতিকের মধ্যে কত কিছু, সাম্প্রতিকের মধ্যে কত কিছু, আবার ম্যাথমেটিক্স আছে, আইকিউ আছে, অনেক কিছু পড়ার, তাই না? তো এই এত কিছু পড়ে গিয়ে বা সবকিছু মনে রেখে কখনো অ্যাডমিশন টেস্ট দেওয়া যায় না, এটা সম্ভব না। আমি এত বিষয় কিভাবে মনে রাখবো? এটা তো মানে আমাদের হিউম্যান ব্রেনের তো একটা সক্ষমতা আছে। তো এর জন্য আমরা যে ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিব, সেই ইউনিভার্সিটিতে দেখা যায় যে স্পেসিফিক 10টা 20টা বা 25টা বা 30টা টপিক থাকে, যেগুলো অবশ্যই পড়তে হয়, খুবই গুরুত্বপূর্ণ। ওই টপিকগুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয়, বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি পড়ে গেলেও হয়। বাট এইগুলাতে যদি খুব ভালো একটা প্রিপারেশন রাখা যায়, যেগুলো থেকে সবসময় কোশ্চেন হয়, তাহলে কি হয়, অ্যাডমিশন টেস্টে অবশ্যই ভালো রেজাল্ট করা যায়। তো আজকের ক্লাসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যে কোশ্চেন বিশ্লেষণ দেখবো সাধারণ জ্ঞানের, সেইখানে আমরা এভাবে দেখবো যে কোন টপিকগুলো থেকে আসলে কোশ্চেন হচ্ছে বা আমাদের কোনগুলো পড়তে হবে। জাস্ট একটা সেশনের 2024-25, মানে যে বছরটার ভর্তি পরীক্ষা হলো তোমাদের ঠিক আগে, তোমাদের ইমিডিয়েট সিনিয়র যে ব্যাচটা, তাদের যে ভর্তি পরীক্ষা হলো তার কোশ্চেন বিশ্লেষণ করব। আচ্ছা, তোমাদেরকে বলি যে তোমরা অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসো। যে কোনো ক্লাসে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, না হলে হচ্ছে ক্লাসের কথা তো সবকিছু মনে থাকবে না। কিছু কিছু বিষয় যদি একটু লিখে নেওয়া যায়, একটু নোট করে নেওয়া যায়, তাহলে বিষয়গুলো খুবই ফ্রুটফুল হয়। আচ্ছা, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট হচ্ছে মানবিক, এখানে কনফিউশন তৈরি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট হচ্ছে বিজ্ঞান, বি ইউনিট হচ্ছে মানবিক। আর রাজশাহীতে এ ইউনিট হচ্ছে মানবিক, সি ইউনিট হচ্ছে বিজ্ঞান। তো ঢাকা ইউনিভার্সিটির বি, রাজশাহীর এ, এভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। ফাইন, ওকে। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। সবকিছু ঠিক আছে আশা করি, যারা আমাদের সাথে জুমে যুক্ত আছো সবকিছু ঠিক আছে। যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছো, আমি তোমাদেরকে একটু দেখার চেষ্টা করি যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছো। জাস্ট ওয়েট। ওয়েট, আমি এখান থেকে একটু ফেসবুকে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, ফেসবুকে আমাদের সাথে অনেকেই যুক্ত আছো, আশা করি সম্পূর্ণ ক্লাসেই তোমাদেরকে পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে ক্লাস শুরু করি। দেখো, এখানে প্রথমে যে কোশ্চেনটা করা আছে সেটা হচ্ছে দাবা খেলার আদি নাম। অর্থাৎ আমরা দাবা খেলি না, চেস যেটাকে বলি। তো এই দাবা খেলার আদি নাম কি? চিন্তন, চতুরঙ্গ, রাচাং নাকি অষ্টরঙ্গ? আচ্ছা, দাবা খেলার যে প্রাচীন নামটা বা আদি নামটা, এটা কারা নামকরণ করেছে? নিশ্চয়ই যেখানে দাবা খেলার সূচনা হয়েছে ঠিক সেখানে। তো দাবা খেলার সূচনা হিসেবে যে জায়গাগুলোর নাম পরিচিত, সূচনা স্থান হিসেবে, সেটা হচ্ছে ভারত অথবা মিশর। ঠিক আছে, ধারণা করা হয় যে এই দুইটা দেশের যে কোনো একটা দেশে দাবা খেলার সূত্রপাত হয়েছে। আচ্ছা,
তো ভারতে যে প্রাচীন দাবাটা খেলা হতো সেখানে কি হতো, দাবার যে ইয়াগুলা, মানে দাবা খেলার সূচনাটা হলো কি হবে, সেই একদমই প্রাচীন ভারতে। ঠিক আছে, মানে এই যে প্রাচীন ভারতে যে ইয়া হতো না, মানে আমরা যে পৌরাণিক কাহিনীগুলা পড়ি, এই পৌরাণিক আমল থেকে হচ্ছে দাবা খেলার সূত্রপাত হয়েছে। মূলত দাবা খেলা প্রথম শুরু হয় ভারতে এর জন্য, এই যে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি না, কালো জাদু বা কালা জাদু, এই কালা জাদুর একটা অংশ হিসেবে। ঠিক আছে, মানে দেখবা এখানে যুদ্ধের যে সরঞ্জাম সবকিছু আছে, তাই না? এখানে হাতি ঘোড়া সৈন্য রাজা সবকিছু আছে, তার মানে কি ঠিক যুদ্ধক্ষেত্রের মতো। তো এই দাবা খেলা এভাবে দিয়ে মানে ব্ল্যাক ম্যাজিক করা হতো, যে ওই অপোনেন্টকে হারিয়ে দেওয়া হচ্ছে এইখানে একটা জাদু টোনার মাধ্যমে, তার মানে যুদ্ধেও তারা হেরে যাবে। এভাবে মূলত দাবা খেলার সূত্রপাত হয় পৌরাণিক আমলে। আচ্ছা, তো ভারতে যে দাবা খেলার সূচনা হয় সেখানে চার ধরনের দাবার মানে ইয়া থাকতো আর কি, যে দাবার গুটি বলি না আমরা, দাবার গুটি থাকতো। একটা হচ্ছে হাতি, ঠিক আছে, বা হস্তি। একটা হচ্ছে, আচ্ছা বানানটা ভুল হয়ে গেছে, একটা হচ্ছে কি হাতি, হ্যাঁ। একটা থাকতো হচ্ছে ঘোড়া বা অশ্ব আরোহী বাহিনী। আচ্ছা, আরেকটা থাকতো হচ্ছে রথ। রথ তো বোঝো তোমরা, তাই না? এই যে রথযাত্রা বলি না আমরা, রথ মানে কি, এই যে বিশাল একটা বহর, সেটা টেনে নিয়ে যাইতে হয়, এটা হচ্ছে রথ। আচ্ছা, 4 নম্বর যেটা থাকতো সেটা হচ্ছে সৈন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক ভারতের যে দাবা খেলা, সেই দাবা খেলার যে আহ, ইয়াগুলো ইনস্ট্রুমেন্ট, সেগুলো হচ্ছে এইগুলা: হাতি, ঘোড়া, রথ, সৈন্য। ঠিক আছে, তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করো, এখানে একটা বিষয় খেয়াল করো যে কয়টা জিনিস থাকতেছে: একটা, দুইটা, তিনটা, চারটা। প্রাচীন ভারতে বা প্রাগৈতিহাসিক ভারতে যে দাবা খেলাটা চলতো, সেখানে এই 4 ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো। যে কারণে প্রাচীন ভারতের এই দাবা খেলাকে বলা হতো চতুরঙ্গ। প্রাচীন ভারতের এই দাবা খেলাকে কি বলা হতো? প্রাচীন ভারতের এই দাবা খেলাকে বলা হতো হচ্ছে চতুরঙ্গ। হ্যাঁ, আমি একটু কালারটা চেঞ্জ করি, এটাকে বলা হতো চতুরঙ্গ। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে চতুরঙ্গ। এখন দেখো, তাহলে মিশরে যে দাবা খেলা হতো এইটা আসলে কি ছিল? মিশরে যে দাবা খেলাটা হতো বলে ধারণা করা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হতো শতরঞ্জি। শতরঞ্জি। আচ্ছা, শতরঞ্জি খেলা তোমরা নাম শুনেছো বিভিন্ন জায়গাতে। তোমাদের এই গল্পটা এখন আর নাই, বাংলা টেক্সট বুকে আগে একটা গল্প ছিল এবং প্রথমে এটা পড়ানো হতো। এটা ঠিক উম এখন আর নাই এটা। এই গল্পের নাম ছিল হচ্ছে বিড়াল। ঠিক আছে, বিড়াল গল্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। আমরা যখন পড়েছি টেক্সট বুক, পুরাতন টেক্সট বুক, তখন এই গল্পটা ছিল। তো এই বিড়াল গল্পে শতরঞ্জি খেলার নাম ছিল, ঠিক আছে, শতরঞ্জি। আচ্ছা, শতরঞ্জি হচ্ছে এই এই খেলাটা এখনো খেলা হয় আমাদের দেশে বা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা বিশ্বের অন্যান্য দেশে, সব জায়গাতে খেলা হয় শতরঞ্জি খেলা। বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে ডাকা হয়। এখন শতরঞ্জি তোমরা হয়তো অনেকে চিনতে পারতেছো না, শতরঞ্জি কেমন? এই যে আমরা এভাবে একটা ঘর তৈরি করি, এভাবে ঘর তৈরি করে, এই যে এভাবে ঘর তৈরি করে একটা খেলা করা হয়। ঠিক আছে, আসলে এই ঘরটা কিভাবে তৈরি করা হয়, মানে এর মধ্যে কয়টা কি থাকে এক্স্যাক্টলি আমার নাও হইতে পারে, কারণ আমার মনে নাই। ঠিক আছে, আমার মনে নাই আসলে শতরঞ্জি খেলার এই যে এইভাবে আর কি, যে এই খেলাটা করা হয় সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে শতরঞ্জি। ঠিক আছে, এটা তোমরা দেখেছো, এমন একটা খেলা করা হয় না, সবটা এক্স্যাক্টলি হয়নি আমার, মানে যেভাবে করাটা হয়। আচ্ছা, তো এইটাকে বলা হয় কি শতরঞ্জি খেলা। বিভিন্ন জায়গাতে বিভিন্ন আঞ্চলিক নামে ডাকা হয় এটাকে, শতরঞ্জি খুব বেশি একটা বলা হয় না। আচ্ছা, তাহলে মিশরে যে খেলাটা হতো দাবা খেলার মতো, সেটাকে বলা হয় কি শতরঞ্জি খেলা। এবং ভারতে যেটা হতো দাবা খেলা প্রাচীন আমলে, পৌরাণিক আমলে, সেটার নাম হচ্ছে কি চতুরঙ্গ, কারণ এখানে 4 ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো। ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেনটা আসলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তোমরা বুঝতে পারতেছো যে এই কোশ্চেনটা অবশ্যই হয়েছে কোন টপিক থেকে? এই কোশ্চেনটা হয়েছে হচ্ছে খেলাধুলা টপিক থেকে, তাই না? খেলাধুলা বা স্পোর্টস থেকে এসেছে, কোশ্চেনটা এসেছে স্পোর্টস থেকে। আচ্ছা, এই যে স্পোর্টস থেকে কোশ্চেনটা আসলো, এখন দেখো স্পোর্টস থেকে কোন ধরনের কোশ্চেন আসে। তোমরা দেখবা যে তোমরা তো পরীক্ষা দিবা হচ্ছে 25-26 সেশনে, তাই না? তো 26 সালে তোমার, 25 সালের শেষে পরীক্ষা দিবা অথবা 26 সালের একদমই শুরুতে, কারণ এই বছর ডিসেম্বর অথবা আগামী বছর জানুয়ারিতে তোমাদের অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয়ে যাবে। আচ্ছা, তো তোমরা দেখবা যে 26 সালে কি আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ আছে না? কারণ 22 একটা হলো, 26 আর একটা হবে। তো দেখবা যে এমন কোশ্চেন দিবে যে 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে। তোমরা জানো যে মেক্সিকো যুক্তরাষ্ট্রতে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এমন কোশ্চেন আসবে। আবার দেখবা যে ওই সময়ে যদি কোনো অলিম্পিকের ইভেন্ট থাকে, তখন হচ্ছে কারা সর্বোচ্চ স্বর্ণজয়ী, বা হচ্ছে এই জাতীয় টপিকগুলো থেকে কোশ্চেন হবে। বা বাংলাদেশ হচ্ছে নারী ফুটবল দল, বা বাংলাদেশ জাতীয় ফুটবল দল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বা নারী ক্রিকেট দল যদি কোনো কিছু অ্যাচিভ করে, সেগুলো থেকে কোশ্চেন হবে। আচ্ছা,
বা ওই সময় যদি কোনো হচ্ছে আইসিসি ইভেন্ট থাকে সেগুলো থেকে কোশ্চেন হবে। তাহলে দেখো যে একটা হচ্ছে সাম্প্রতিক, মানে স্পোর্টসের সাম্প্রতিক, এই যে তুমি যখন পরীক্ষা দিচ্ছ তার আশেপাশে হয়তো বা 1 বছর সামনে বা 1 বছর পিছনে এর মধ্যে যে স্পোর্টস ইভেন্ট গুলো হয়েছে এর মধ্য থেকে যখন কোশ্চেন হয় সেটা হচ্ছে স্পোর্টস এর সাম্প্রতিক। আরেক ধরনের কোশ্চেন হচ্ছে যে এইগুলো সাম্প্রতিক না, স্পোর্টস এর প্রিভিয়াস কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেন গুলো এগুলো হচ্ছে স্পোর্টস এর একদমই বেসিক, স্পোর্টস এর একদমই ইনস্ট্রুমেন্টাল কোশ্চেন, একদমই বেসিক কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, আর একটা হতে পারে কেমন, স্পোর্টস এর সাম্প্রতিক। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24টা এমসিকিউ আসবে সাধারণ জ্ঞানে, 24টার মধ্যে অ্যাট লিস্ট একটা কোশ্চেন আসবে স্পোর্টস থেকে, অ্যাট লিস্ট একটা আসবে স্পোর্টস থেকে, একাধিক আসতে পারে। তাহলে সেই একটা যে আসবে তার জন্য আমাদের স্পোর্টস এর ইনস্ট্রুমেন্টাল দেখতে হবে, আরেকটা দেখতে হবে স্পোর্টস এর সাম্প্রতিক। ক্লিয়ার? তাহলে দেখো যে কোন টপিক থেকে কোশ্চেন হয়, এখন কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে রাজশাহী ইউনিভার্সিটির জন্য স্পোর্টস পড়তে হবে, ফাইন। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো এখানে। যারা জুমে যুক্ত আছো তোমাদের তো এখানে কোশ্চেন করার অবারিত সুযোগ আছে। আচ্ছা, আমার নেট স্লো, আটকে আসতেছে, এর জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমি এখান থেকে তো কিছুই করতে পারতেছি না। আচ্ছা, অনেকেই ক্লাসে যুক্ত আছো, ফেসবুকে যারা যুক্ত আছো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো তোমাদের কোনো জিজ্ঞাসা, তোমাদের কোনো জানা থাকলে বা কোনো জায়গা না বুঝলে অবশ্যই আমাকে জানাতে পারো। আচ্ছা, তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো সাধারণ জ্ঞান তুমি যদি একদম ওই দৌড়াইতে দৌড়াইতে পড়তে থাকো, যা আসবে সব পড়ে ফেলবো, ভাই বিশ্বাস করো তুমি 50% মার্কসও পাবা না। তুমি হচ্ছে অ্যাডমিশন টেস্টে সাধারণ জ্ঞানের 50% মার্কও তুলতে পারবা না। এটাই হবে। তোমাকে খুবই মানে চুজি হতে হবে। চুজি বোঝো, মানে হচ্ছে যেটাকে খুবই বলে যে বেছে বেছে পড়তে হবে, তোমাকে খুবই চুজি হতে হবে। হ্যাঁ, যেমন দেখো যে আমি একটা যদি দেখাই, যে ধরো এটা হচ্ছে তোমার সম্পূর্ণ সাধারণ জ্ঞান, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ সাধারণ জ্ঞান। হ্যাঁ, এখন এর মধ্যে এতটুকু অংশ আছে, এতটুকু অংশ আছে, আমি ধরলাম যে এইগুলা হচ্ছে ওই যে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে সবসময় কোশ্চেন হয়। তাহলে এই যে যেইগুলা গুরুত্বপূর্ণ টপিক, মানে কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক, সবকিছু না কিন্তু, সবকিছুর মধ্যে কিছু কিছু থাকবে গুরুত্বপূর্ণ টপিক। এই যে কিছু কিছু, এই কিছু কিছু সব কিছু পড়তে হবে, একদম সবকিছু। আর এই যে বাকি যা সবকিছু আছে, বাকি যা সবকিছু আছে তার কিছু কিছু পড়তে হবে। তাহলে কি বোঝা গেছে অ্যাডমিশন টেস্টের জন্য কিভাবে পড়তে হয়? কিছু কিছুর সবকিছু পড়তে হয়, আর বাকি সবকিছুর কিছু কিছু পড়তে হয়। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের একদমই ফর্মুলা। এভাবে পড়ালেখাটা করতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শাহী বাংলা? বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শাহী বাংলা? ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, নাকি সিকান্দার শাহ? সঠিক উত্তর কোনটা দেখো, এটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস। আচ্ছা, এখন একটা মজার বিষয় এখানে দেখো যে আমাদের যে প্রাচীন বাংলার ইতিহাস সেটা খুবই ওয়াইড একটা বিষয়। খুবই ওয়াইড কেন? কারণ হচ্ছে প্রাচীন বাংলা শুরু হয়েছে ঠিক বাংলার আদি পর্ব থেকে, এবং প্রাচীন বাংলার ইতিহাস শেষ হয়েছে মানে আমাদের একদমই মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত, সবকিছু আমরা প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে ইনক্লুড করে দিই। তাহলে বিষয়টা কত বড়, তাই না? অনেক বড়। এই বিষয়টা একটু বিস্তারিত পড়তে হবে। তো তার মধ্যে বাংলাতে এক সময়ে সুলতানি শাসনামল ছিল। বাংলা প্রদেশ যেটা বর্তমান, এখানে সুলতানরা শাসন করতেন, এবং এই বাংলা প্রদেশ শুধুমাত্র বর্তমান যে বাংলাদেশ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটার আয়তন ছিল অনেক বড়। এটার আয়তন অনেক বড় ছিল। এগুলো ধরো যে বর্তমান পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, বিহার সহ অনেক অঞ্চল নিয়ে, অনেক অঞ্চল নিয়ে তৎকালীন বাংলা প্রদেশ ছিল। অনেক বড় অঞ্চল ছিল। তো এই অঞ্চলে কাকে বলা হতো শাহী বাংলা? শাহ শব্দের অর্থ কি? শাহ শব্দের অর্থ হচ্ছে শাসক। শাহ শব্দের অর্থ হচ্ছে কি? শাসক বা রাজা বা প্রভু এমন। আচ্ছা, তো দেখো যে আমাদের এই যে ঢাকা শহর একটা জায়গার নাম আছে না, শাহবাগ? শাহবাগ, তাই না? শাহবাগ। শাহবাগ তো খুবই পরিচিত জায়গা, তাই না? তো শাহ শব্দের অর্থ কি? শাহ শব্দের অর্থ হচ্ছে শাসক, আর বাগ শব্দের অর্থ হচ্ছে বাগান। তাহলে শাসকের বাগান। ঢাকাতে যে নবাব পরিবার ছিল, নবাব পরিবারের বিশাল বাগান ছিল এই অঞ্চলে। ঠিক আছে, এটা কিন্তু মূল ঢাকার বাইরের জায়গা। ঠিক আছে, মূল ঢাকা তখন ছিল হচ্ছে পুরান ঢাকা। এটা ছিল মূল ঢাকার বাইরের জায়গা, একটা বাগান, বিশাল বাগান নবাবের। এর জন্য এই জায়গাটাকে কি বলা হতো? এই জায়গাকে বলা হতো শাহবাগ। ঠিক আছে, এবং এইখানে এই বাগানের মধ্যে নবাবের একটা বাগান বাড়ি ছিল।
সেই বাগান বাড়ি হচ্ছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। ঠিক আছে, সেই বাগান বাড়িটা হচ্ছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। এগুলো আমরা সব পড়াবো সাধারণ জ্ঞানে, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো ঢাকাতে আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলোতে আমরা সাধারণ জ্ঞান পড়বো, যদি টপিকটা আসলে জন্য একটু আলোচনা করে দিচ্ছি। যেমন দেখো ঢাকাতে একটা জায়গার নাম আছে পিলখানা। ঢাকাতে একটা জায়গার নাম আছে কি? পিলখানা। পিলখানা বলতে আমরা কি বুঝি বলো তো? যে পিলখানা হত্যাকাণ্ড আমরা এটা পড়ছি না? পিলখানা হত্যাকাণ্ড, এখানে হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি যেটা আছে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তাদের সদর দপ্তর। আচ্ছা, পিলখানা বলতে বোঝানো হয় যেখানে হাতি রাখা হয়। ঠিক আছে, আমরা এই যে গোয়াল ঘরে গরু রাখি, তেমন পিলখানাতে হাতি রাখা হয়। আচ্ছা, এইখানে মূলত ছিল ঢাকার নবাব পরিবারের হাতি রাখার জায়গা। ঠিক আছে, এর জন্য এটাকে বলা হতো পিলখানা। পিলখানা থেকে বের হয়ে যে সামনের রাস্তাটা, আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে এলিফ্যান্ট রোড। এটার নাম হচ্ছে কি? এলিফ্যান্ট রোড। আচ্ছা, এলিফ্যান্ট রোড কারণ কি? এই রাস্তা দিয়ে হাতিগুলোকে হাঁটিয়ে আনা হতো। হাতিগুলোকে কি করা হতো? হাঁটিয়ে আনা হতো। আচ্ছা, এরপরে তারপরে জায়গার নাম হচ্ছে হাতির পুল। জায়গার নাম কি? এলিফ্যান্ট রোড পার করলে হাতির পুল, মানে এইখানে বিশাল কিছু খাল ছিল, খাল না এক্স্যাক্টলি, পুকুর সদৃশ বা দিঘি সদৃশ। এইখানে এসে হাতি অনেক সময় পানি পান করতো, বিশ্রাম নিত, যে কারণে এই জায়গাটার নাম হয়েছে কি? হাতির পুল। ঠিক হাতির পুল পার হইলে তার পাশে জায়গার নাম হচ্ছে হাতির ঝিল। হাতির ঝিল, এইখানে তো বিশাল ঝিল আছে তোমরা জানো। মূলত নবাবের হাতিদেরকে এইখানে নিয়ে এসে গোসল করানো হতো, যে কারণে এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে হাতির ঝিল। এগুলো সব কিন্তু নবাব পরিবারের সাথে সম্পর্কিত, বাংলার যে প্রাচীন শাসক তাদের নামের সাথে জড়িত। এই সবগুলো সাধারণ জ্ঞানে পড়ানো হবে, এখানে জাস্ট তোমাদেরকে একটু বললাম। এখন আর খুব বেশি আলোচনা করতেছি না, আমরা মূল কথায় আসি। বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শাহী বাংলা? তাহলে শাসক বাংলা, বাংলার শাসক, তাই না? বাংলা প্রদেশের শাসক। আচ্ছা, তো বাংলা প্রদেশের শাসক তো অনেকেই ছিলেন, তাহলে কেন এনাকে শাহী বাংলা বলা হচ্ছে? আসলে মূল কথা হচ্ছে বাংলা প্রদেশের শাসক সবাই ছিলেন না। ওই সময়ে ভারত ছিল খুবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। একটা প্রদেশের মধ্যেই অনেক রাজা শাসন করতেন। একটা বড় প্রদেশকে অনেক ক্ষেত্রে একজন রাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো না, প্রদেশগুলো খুব বড় ছিল। আচ্ছা, তো বাংলা প্রদেশেও দেখা যেত যে একাধিক শাসক একই সঙ্গে শাসন করছেন। দেখা যাচ্ছে যে বর্তমান যে বাংলাদেশ, এই যে পূর্ব বাংলা, এই অঞ্চলে একজন শাসন করতেছে। আবার এই যে বর্তমান যে পশ্চিমবঙ্গ, এই অঞ্চল আরেকজন শাসন করতেছে। বিহারের রাজা আরেকজন, উড়িষ্যার রাজা আরেকজন, এভাবে এভাবে ভাগ ছিল। বাট একজন শাসক ছিলেন যিনি প্রথমবারের মতো সম্পূর্ণ বাংলার শাসক হয়েছিলেন, তাকে বলা হয় শাহী বাংলা। এখন এর মধ্যে কে? ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, নাকি সিকান্দার শাহ? আচ্ছা, ফখরুদ্দিন মোবারক শাহ সম্পর্কে একটা তথ্য আমাদের মনে রাখতে হবে। সেই তথ্যটা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ হচ্ছেন প্রথম প্রথম স্বাধীন স্বাধীন সুলতান। প্রথম বাংলার প্রথম স্বাধীন সুলতান। ঠিক আছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান তিনি। ঠিক আছে, মানে ওই সময় তো আমাদেরকে হচ্ছে ওই দিল্লি যে সালতানাত, হ্যাঁ, দিল্লি সালতানাত, সরি, মুঘল যে শাসনামল, মুঘল রাজাদের অধীনে থেকে রাজাদেরকে কি করতে হতো? বিভিন্ন অঞ্চল শাসন করতে হতো। বাট ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি মুঘল রাজাদের অধীন থেকে মুক্তি পেয়ে প্রথম বাংলায় কি হন? শাসক হন, যার জন্য তাকে বলা হয় প্রথম স্বাধীন সুলতান। তাহলে যদি ভর্তি পরীক্ষায় আসে যে বাংলা প্রদেশের বা প্রাচীন বাংলা প্রদেশের প্রথম স্বাধীন সুলতানকে, তাহলে হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। মনে রাখতে হবে সুলতান। ঠিক আছে, যদি বলে যে প্রথম স্বাধীন রাজাকে, তাহলে কিন্তু এটা হবে না। কারণ কি? তিনি রাজা না, তিনি সুলতান। রাজা সুলতান এগুলো কিন্তু আলাদা। ঠিক আছে, নবাব এগুলো আলাদা, এর মধ্যে ক্যাটাগরি আছে। ঠিক আছে, নবাব কাকে বলে? নবাব হচ্ছে যে কিনা দিল্লি যে শাসক ছিলেন, দিল্লির শাসকের প্রতিনিধি হিসেবে খাজনা আদায় করে আবার হচ্ছে দিল্লির যে রাজা, সরি, দিল্লির যে সম্রাট, তাকে দিত এবং সেই অঞ্চলটা দখল করে রাখতো। তাকে বলা হয় কি? নবাব। যেমন নবাব সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু এমন না যে তিনি এই জায়গার একচ্ছত্র অধিপতি, বিষয়টা কিন্তু এমন ছিল না। এনাদেরকে বলা হতো সামন্ত রাজা। ঠিক আছে, নবাবের আরেক নাম হচ্ছে কি? নবাব বলতে আরেকটা বিষয় বোঝানো হয়, নবাব হচ্ছেন সামন্ত রাজা। সামন্ত রাজা, সামন্ত রাজা, সামন্ত রাজা বলতে কি বোঝানো হয়? সামন্ত রাজা হচ্ছে, ধরো যে নবাব সিরাজউদ্দৌলা, সে বাংলা বিহার উড়িষ্যা নবাব ছিলেন। এর মানে হচ্ছে তিনি বাংলা বিহার উড়িষ্যা অঞ্চলের যত খাজনা আছে এগুলো আদায় করতে পারবেন, এবং খাজনাগুলো আদায় করে কিছু অংশ তিনি রাখতে পারবেন, বাকি অংশ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। এগুলোকে বলা হয় নবাব বা সামন্ত রাজা। ঠিক আছে, যেমন ঢাকার যে নবাব পরিবার ছিলেন তারাও কিন্তু ঠিক এমনই ছিলেন, যে হচ্ছে খাজনা আদায় করতেন জাস্ট। তাছাড়া এদের কোনো একচ্ছত্র অধিপতি নেই। আচ্ছা, আমি একটু জাস্ট একটু এক সেকেন্ড, আমি একটু সামান্য অসুস্থ, এর জন্য সরি। আচ্ছা,
তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারছো, হ্যাঁ, যে নবাব এবং সুলতান তার মধ্যে পার্থক্য কি। সুলতান হচ্ছে মোটামুটি স্বাধীন, ঠিক আছে, আর সম্রাট হচ্ছে যিনি পুরা অধিপতি, ঠিক আছে, একদম মানে পুরো অঞ্চলের অধিপতি, তাদেরকে বলা হয় কি সুলতান। আর রাজা হচ্ছে হিন্দু শাসক যারা ছিল তাদেরকে বলা হতো রাজা। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো নবাব কি, সুলতান কি, রাজা কি, সম্রাট কি, সব আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে ফখরুদ্দিন মুবারক শাহ বিখ্যাত প্রথম স্বাধীন সুলতান হিসেবে। আচ্ছা, গিয়াসুদ্দিন আজম শাহ কি জন্য বিখ্যাত? গিয়াসুদ্দিন আজম শাহ বিখ্যাত হচ্ছে তার শাসনামলে ইউসুফ জুলেখা, ইউসুফ ইউসুফ জুলেখা, হ্যাঁ, ইউসুফ জুলেখা মহাকাব্য রচিত হয় তার শাসনামলে। ইউসুফ জুলেখা মহাকাব্য রচয়িতা কে, কে বলতে পারবা? ইউসুফ জুলেখার মহাকাব্যের রচয়িতা হচ্ছেন শাহ মোহাম্মদ সগির, শাহ মুহাম্মদ সগির, শাহ মুহাম্মদ সগির, ঠিক আছে। ইউসুফ জুলেখা মহাকাব্যের রচয়িতা হচ্ছেন শাহ মুহাম্মদ সগির, ঠিক আছে, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। গিয়াসুদ্দিন আজম শাহর সাথে সব থেকে রিলেভেন্ট তথ্য হচ্ছে তার শাসনামলে ইউসুফ জুলেখা মহাকাব্য রচিত হয়, তার রচয়িতা ছিলেন হচ্ছেন শাহ মুহাম্মদ সগির। এটা হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য অ্যাডমিশনে আসার মতো। আচ্ছা, সিকান্দার শাহ, সিকান্দার শাহ শাসক হিসেবে খুব বেশি উল্লেখযোগ্য না, ঠিক আছে, এর জন্য আমাদের এটা খুব বেশি মনেও রাখতে হবে না। আর শামসুদ্দিন ইলিয়াস শাহর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছেন তিনিই ছিলেন শাহী বাংলা। শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম শাসক যিনি কিনা দিল্লির অধীন থেকে নিজেকে মুক্ত করে পুরা বাংলা একা শাসন করা শুরু করেন, তিনি হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। যেমন এর আগের ক্লাসে যখন আমরা হচ্ছে বাংলাদেশ পড়িয়েছি তোমাদেরকে বলেছিলাম আমরা শশাঙ্ক হচ্ছেন প্রথম স্বাধীন রাজা ভারতের। তার কারণ কি, তিনি লেজুর ভিত্তিক শাসক ছিলেন না, তিনি সম্পূর্ণ স্বাধীন ছিলেন। তিনি পাল বংশের না, তিনি সেন বংশের না, তিনি কোনো বংশের না, তিনি সম্পূর্ণ স্বাধীন ছিলেন। ঠিক এমন শামসুদ্দিন ইলিয়াস শাহ এমন লেজুর ভিত্তিক ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন এবং সম্পূর্ণ বাংলা অঞ্চল তিনি শাসন করেছিলেন। যেই কারণে যে কারণে সঠিক উত্তর কোনটা? সেই কারণে সঠিক উত্তর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। বিষয়টা কি বুঝতে পারছো? টপিকের নাম হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। কি বুঝতে পেরেছো তোমরা এটা? যারা ফেসবুকে যুক্ত আছো প্লিজ একটু জানাবে যে এটা বুঝতে পারছো কিনা। যারা ফেসবুকে যুক্ত আছো অবশ্যই জানাবে তোমরা বুঝতে পারছো কিনা। তোমাদের কমেন্ট অবশ্যই এখানে দেখা হবে, কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে সাউন্ডটা অফ করে দিই, নাইলে হচ্ছে বারবার সাউন্ড আসবে, হ্যাঁ। আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফেসবুকে যারা যুক্ত আছো তোমরা না বুঝতে পারলে অবশ্যই কোশ্চেন করবে। 2 নম্বর কোশ্চেন তাহলে আমরা বুঝতে পারলাম। 3 নম্বর কোশ্চেনে আসি। MNA কোন দেশের বার্তা সংস্থা? MNA কোন দেশের বার্তা সংস্থা? আচ্ছা, এই যে বার্তা সংস্থা, গণমাধ্যম, সাংবাদিকতা, এগুলো থেকে কোশ্চেন হয়। এই টপিকগুলোর নাম বলা হয় গণমাধ্যম, গণমাধ্যম ও সাংবাদিকতা, গণমাধ্যম ও সাংবাদিকতা, ঠিক আছে, এই টপিকের নাম হচ্ছে কি গণমাধ্যম ও সাংবাদিকতা। আচ্ছা, যেমন দেখবা যে কোশ্চেন আসবে কি AP কোন দেশের সংবাদ মাধ্যম, AFP কোন দেশের সংবাদ মাধ্যম, BBC কোন দেশের সংবাদ মাধ্যম, তারপর বলবে UNB কোন দেশের সংবাদ মাধ্যম, তারপর বলবে দ্য ডেইলি ডন, দ্য ডেইলি ডন, ঠিক আছে, DAWN ডন কোন দেশের সংবাদ মাধ্যম, বলবে জং কোন দেশের সংবাদ মাধ্যম, তারপর বলবে হচ্ছে আহাসি সিম্বুন, আহাসি সিম্বুন, আহাসি সিম্বুন কোন দেশের সংবাদ মাধ্যম। আহাসি সিম্বুন মানে হচ্ছে একটা বিদেশি নাম, তো এটার ইংলিশ তো সে কোথাও লেখা হয় না, কারণ এটা ইংলিশ শব্দ না, যে কারণে আমি বাংলাতে লিখে দিয়েছি। আহাসি সিম্বুন কোন দেশের সংবাদ মাধ্যম। তারপর তোমাকে বলবে আল জাজিরা, আল জাজিরা, আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম। এমন কোশ্চেন দেখবা আসবে, ঠিক আছে। আচ্ছা, তো AP অ্যাসোসিয়েট প্রেস, যেটা অ্যাসোসিয়েট প্রেস কোন দেশের? আচ্ছা, অ্যাসোসিয়েট প্রেস হচ্ছে US এর, তাই না? US এর, তোমরা জানো হচ্ছে অ্যাসোসিয়েট প্রেস হচ্ছে US এর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংবাদ মাধ্যম। AFP এজেন্সি ফ্রেঞ্চ প্রেস, এজেন্সি অফ ফ্রেঞ্চ প্রেস, ফ্রেঞ্চ মানে ফরাসি, তাই না? তাহলে এটা ফ্রান্সের, আমরা তো বুঝতে পারতেছি এটা হচ্ছে কোন দেশের, এটা হচ্ছে ফ্রান্সের। আচ্ছা, BBC ব্রিটিশ ব্রডকাস্ট কোম্পানি, তাহলে এটা কোন দেশ ভিত্তিক? নিশ্চয় হচ্ছে ব্রিটিশদের, এটা ইংল্যান্ড ভিত্তিক, হ্যাঁ, এটা হচ্ছে ইংল্যান্ড ভিত্তিক। তারপর হচ্ছে UNB, ইউএনবি হচ্ছে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, তাহলে নিশ্চয় এটা বাংলাদেশ ভিত্তিক, এটা হচ্ছে বাংলাদেশ ভিত্তিক, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ডন,
দ্য ডেইলি ডন, দ্য ডেইলি জং, এই দুইটাই হচ্ছে পাকিস্তান ভিত্তিক, দুইটাই হচ্ছে কি পাকিস্তান ভিত্তিক, পাকিস্তান ভিত্তিক, হ্যাঁ পাকিস্তান ভিত্তিক। অনেকে হচ্ছে এটা ভুল করে ফেলে যেটা পাকিস্তান ভিত্তিক। DAWN ডন, ডন হচ্ছে ইংরেজি শব্দ, ডনের বাংলা হচ্ছে কি, ডনের বাংলা হচ্ছে সকাল। আমরা যেমন বাংলাদেশের নিউজ পেপার দেখি না, যে ভোরের কাগজ, ডেইলি স্টার, তারপর হচ্ছে প্রথম আলো, এমন। তো এটা হচ্ছে ডেইলি ডন, এটা হচ্ছে পাকিস্তান, ডেইলি জং হচ্ছে পাকিস্তানের। আহাসি সিম্বুন, আহাসি সিম্বুন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পঠিত নিউজ পেপার, সর্বোচ্চ, সর্বোচ্চ পঠিত, সর্বোচ্চ পঠিত নিউজ পেপার, হ্যাঁ সর্বোচ্চ পঠিত নিউজ পেপার, মানে এই পেপারটা সারা বিশ্বে সব থেকে বেশি পাঠ করা হয় এবং এটা জাপান ভিত্তিক। এটা হচ্ছে কোন দেশ ভিত্তিক? এটা হচ্ছে জাপান ভিত্তিক একটা নিউজ পেপার। আচ্ছা, তারপর হচ্ছে আল জাজিরা, আল জাজিরা কোন দেশ ভিত্তিক? আল জাজিরা কাতার ভিত্তিক, তোমরা জানো কাতারের দোহাতে এটা সদর দপ্তর। আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক, এখানে কালারটা না চেঞ্জ করলে তোমরা দেখতে পাবে না। আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল। ঠিক আছে, এটা বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো এই যে এপি, এফপি, বিবিসি, ইউএনবি, ডন, জং, আহাসি সিম্বুন, আল জাজিরা, এগুলা থেকে কোশ্চেন আসবে, হ্যাঁ। কিন্তু এইখানে যে কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর দিয়েছিল তাকে একটু ব্যতিক্রম, এমএনএ এই জাতীয় কোশ্চেনগুলো কম আসে, কারণ এই জাতীয় নিউজ এজেন্সি গুলা একটু কম পরিচিত। আচ্ছা, তারপরে যখন দিয়েছে আমাদের তো সলভ করতে হবে। তো এমএনএ কোন দেশ ভিত্তিক বার্তা সংস্থা? দেখো এমএনএ এর ফুল ফর্মটাকে আমরা একটু জানার চেষ্টা করি, এমএনএ এর ফুল ফর্মটাকে একটু জানার চেষ্টা করি। আচ্ছা, এমএনএ এর ফুল ফর্ম হচ্ছে মিয়ানমার নিউজ এজেন্সি, মিয়ানমার নিউজ এজেন্সি। আচ্ছা, মিয়ানমার নিউজ এজেন্সি, এমএন এর আরেকটা ফুল ফর্ম আছে। এমএন এর আরেকটা ফুল ফর্ম কি? আচ্ছা, সেটা হচ্ছে মিডল্যান্ড, মিডল্যান্ড নিউজ এজেন্সি, মিডল্যান্ড নিউজ এজেন্সি। আচ্ছা, তাহলে এমএন এর নামে সারা বিশ্বে দুইটা বার্তা সংস্থা আছে। এমএন এর নামে সারা বিশ্বে কয়টা আছে বার্তা সংস্থা? দুইটা। আচ্ছা, তো এইখানে এই মিডল্যান্ড কোন দেশের? মিডল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের, হ্যাঁ। মিডল্যান্ড নামে সারা দুনিয়াতে যত প্রতিষ্ঠান আছে সবই ইংল্যান্ড ভিত্তিক। যেমন মিডল্যান্ড ব্যাংকের নাম শুনেছো তোমরা? মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশের একটা খুবই পরিচিত ব্যাংক। তো মিডল্যান্ড ব্যাংকটা হচ্ছে ইংল্যান্ড ভিত্তিক, ঠিক আছে। আচ্ছা, আবার মিডল্যান্ড নিউজ এজেন্সি, এমএনএ, এটা হচ্ছে ইংল্যান্ড ভিত্তিক। আচ্ছা, আর এখানে দেখো তাহলে এই এমএনএ হতে পারে ইংল্যান্ড ভিত্তিক, হতে পারে মিয়ানমার ভিত্তিক। এবার অপশনগুলো দেখো, নেপাল, মায়ানমার, ভুটান নাকি মালদ্বীপ। ইংল্যান্ড অপশনেই নাই, তার মানে কি জনের পর কি লিখছে কেউ একটু বলবা? আচ্ছা, আমি বলে দিচ্ছি কোথায় ছিল। ডনের পরে হচ্ছে জং, JANG, জং, ঠিক আছে, বাংলাতে হচ্ছে বর্গীয় জ অনুস্বর, ঠিক আছে, জং। দ্য ডেইলি ডন, দ্য ডেইলি জং, এটা হচ্ছে পাকিস্তান ভিত্তিক দুইটা নিউজ চ্যানেল। আচ্ছা, নিউজ চ্যানেল না, সরি, নিউজ পেপার। ওকে, আরো অনেক নিউজ এজেন্সি, নিউজ পেপার, নিউজ চ্যানেল ক্লাসে পড়ানো হবে, রেগুলার ক্লাসে। এত কিছু তো পড়ানোর সময় থাকে না, আমাদের ক্লাসগুলো 1 ঘন্টার মধ্যে শেষ করতে বলা হয়, বাট আমি জোর করে 1.5 ঘন্টা ক্লাস নিই, ঠিক আছে। আচ্ছা, এখানে তাও কতগুলো শিখলাম? 1 2 3 4 5 6 7 8 9টা, আর এখানে একটা 10টা, তাও তো 10টা শিখে ফেললাম। ঠিক আছে, ক্লাসে হয়তো বা আরো 20টা শেখা হবে, 20টা 30টা। তো 20টা 30টা শিখলে এর মধ্যেই কোশ্চেন আসবে, এর বাইরে কোথা থেকে করবে? আচ্ছা, তাহলে এখানে কোশ্চেন উত্তর হতে পারে মিয়ানমার, অথবা উত্তর হতে পারে ইংল্যান্ড। তাহলে সঠিক উত্তর এখানে তো ইংল্যান্ড অপশনেই নাই, তার মানে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে মিয়ানমার, সঠিক উত্তর হচ্ছে মিয়ানমার। এটা বুঝতে পারছো আশা করি। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই বলবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে, এই যে হচ্ছে বলছো না যে কেউ একটু বলবা, আমাকে জিজ্ঞাসা করবা যে স্যার একটু এটা বলে দেন, বা হচ্ছে ভাইয়া এটা একটু বলে দেন, এটা তো শুনতে পাইনি, এটা বলে দেন। আচ্ছা, আমি ক্লাসে কাউকে কো হোস্ট করে দিই একজনকে, হ্যাঁ। সে চাইলে নিজেও আনমিউট হতে পারবে এবং বাকি যে যে কাউকে আনমিউট করে দিতে পারবে। কো হোস্ট কে হবে? সবার আগে আছে আশরাফুল ইসলাম, তোমাকে আমি কো হোস্ট করে দিচ্ছি, হ্যাঁ। তোমাকে কো হোস্ট করে দিচ্ছি, মেক কো হোস্ট। তুমি চাইলে নিজেও আনমিউট হতে পারবে যখন তখন। আর কেউ যদি আনমিউট হতে চাও, হ্যান্ড রেইজ করবে। আশরাফুল ইসলাম, তোমার কাজ হচ্ছে তাকে কি করে দেওয়া, তাকে আনমিউট করে দেওয়া। আরেকজনকে করে দিই, হাসানাত জাহান, হাসানাত জাহান, তোমাকে আমি হচ্ছে কো হোস্ট করে দিচ্ছি। তুমি চাইলে নিজে আনমিউট হতে পারো, কেউ যদি আনমিউট হতে চায় তাকে কি করতে পারো, সে হ্যান্ড রেইজ করবে, তাকে আনমিউট করে দিতে পারো। ওকে, 4 নম্বর কোশ্চেন। দেখো 15 20 27 36 এই ধারার 10তম বা দশম পদ কত? দশম পদ কত ধারা? আচ্ছা দেখো, এটা গাণিতিক সমস্যা থেকে আসা কোশ্চেন, গণিত থেকে আসা কোশ্চেন, তাই না? আচ্ছা, এখন গণিত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন আসবে, তোমরা 99.99% শিওর থাকো, সেই কোশ্চেনটা হবে ধারা থেকে বা সংখ্যা থেকে, ধারা থেকে অথবা সংখ্যা থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
এই ইউনিটে, ঠিক আছে, সব ইউনিটের জন্য না, এই ইউনিটে যে কোশ্চেনগুলো ম্যাথমেটিক্স থেকে হবে, সর্বোচ্চ একটা দুইটার বেশি হবে না, সেটা 99.99% শিওর থাকো ধারা থেকে অথবা সংখ্যা থেকে এর মধ্যেই করবে, বাইরে করবে না। আচ্ছা, এখানে দেখো ধারা থেকেই করছে, গত বছর ধারা থেকেই করছে। তো ধারার তো সূত্র আছে তাই না, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। ধারা কিন্তু দুই প্রকার, বুঝছো? ধারা হচ্ছে কত প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে সমান্তর, আর একটা হচ্ছে কি গুণোত্তর, আর একটা হচ্ছে গুণোত্তর। সমান্তর মানে যেটা যোগের সূত্র, ঠিক আছে, আর গুণোত্তর মানে যেটা গুণের সূত্র, ঠিক আছে। সমান্তরে যোগ বিয়োগ দুইটাই হতে পারে, গুণোত্তরে গুণ ভাগ দুইটাই হতে পারে। আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝতে পারছো, দুইটারই আবার দুইটা করে সূত্র আছে। সেটা হচ্ছে সমান্তর ধারার যে কোনো পদের সংখ্যা, যে কোনো পদের মান বের করতে, আবার সমান্তর ধারার সমষ্টি বের করতে। গুণোত্তর ধারার যে কোনো পদের মান বের করতে, গুণোত্তর ধারার একটা নির্দিষ্ট পদ সংখ্যার সমষ্টি বের করতে, দুই ধরনের সূত্র আছে। হ্যাঁ, আবার যে কোনো পদের সমষ্টি বের করার একটা বের করার সূত্র আছে না, সমষ্টি না, যে কোনো পদের হচ্ছে নাম্বার n × n+1/2, এটা দিয়ে কি করা হয়, যে কোনো পদ সংখ্যা বের করা হয়, ঠিক আছে। সমান্তর ধারার যে কোনো পদ বের করতে a+n−1 × d, এটা হচ্ছে সমান্তর ধারার, ঠিক আছে। তারপর n/2 × 2a+, n/2 × 2a+, আচ্ছা এই সূত্রটা আমার এখন মনে নাই। এটা হচ্ছে আরেকটা সূত্র যেটা দিয়ে সমষ্টি বের করতে হয়। আচ্ছা, এখানে যেহেতু সমষ্টি চাই না, এটা দরকার নাই এখন। আচ্ছা, এখন দেখো এই সূত্রগুলো তুমি যদি জানো, সমান্তর ধারার এই সূত্রগুলো তুমি যদি জানো, তাহলে তোমার দেখা যাচ্ছে যে মানে ধারা থেকে আর কোনো কোশ্চেন আসলে সমস্যা হবে না। এইখানে যেটা দিয়েছে তুমি দেখো এমনিতে মৌখিক হিসাব করে উত্তর করতে পারবা, মৌখিক হিসাব করে। দেখো এখানে প্রথম পদটা 15 আছে, পরে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 9, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5, 7, 9 এভাবে করে দেখো ডিফারেন্স গুলা প্রত্যেকবার কত করে বাড়তেছে, প্রত্যেকবার 2 করে বাড়তেছে। তাহলে পরের যে ডিফারেন্সটা হবে সেটা কত হবে, নিশ্চয়ই 11। তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ, ষষ্ঠ পদে হচ্ছে 13 বাড়বে। তাহলে এখানে দেখো আমি পাশে লিখি এটা 15, 20, 27, 36, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। জাস্ট মৌখিক হিসাব করে তোমরা পারবা, এটার জন্য সূত্র দরকার নাই। তাহলে 5, 7, 9, তার মানে এইখানে যে পঞ্চম পদটা হবে তাহলে কত হবে, এখানে 11 যোগ করতে হবে, তার মানে 47। তারপর ষষ্ঠ পদ যেটা হবে, ষষ্ঠ পদ যেটা হবে তার সাথে 13 যোগ করতে হবে, তার মানে হচ্ছে 60। সপ্তম পদ যেটা হবে তার সাথে 15 যোগ করতে হবে, 75, ঠিক আছে। অষ্টম পদ যেটা হবে, অষ্টম পদের জন্য কি করতে হবে, এখানে নিশ্চয়ই 15 যোগ করতে হবে, সরি এখানে 15 আছে, 17 যোগ করতে হবে। তার মানে কি 75-এর সাথে 17 যোগ করলে হচ্ছে 92। তারপরে যেটা আসবে তার সাথে নিশ্চয়ই 19 যোগ করতে হবে, 92-এর সাথে 19 যোগ করলে কত হয়, 111 হয় তাই না, 111 হয়। আচ্ছা, এটা হচ্ছে নবম পদ। তার সাথে পরে যেটা আসবে তার সাথে কত যোগ করতে হবে, নিশ্চয়ই 21 যোগ করতে হবে, 111-এর সাথে 21 যোগ করলে 132, এটা হচ্ছে দশম পদ। তাহলে দশম পদ যেটা আমরা খুঁজতেছিলাম, দশম পদ যেটা আমরা খুঁজতেছিলাম তার মান কত হচ্ছে, তার মান হচ্ছে 132। সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে 132। তোমরা এখন সহজে এটা পেরে যাবে, হ্যাঁ, সহজে পেরে যাবে। এখন দেখো এগুলো তোমরা সূত্র অ্যাপ্লাই করতে পারো, মৌখিক হিসাব করে ফেলতে পারো, মৌখিক হিসাব করলেও 20-30 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলা যায়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু স্লো করতেছি, বাট সর্বোচ্চ 20-30 সেকেন্ড উত্তর করে ফেলা যায়। এবং প্রায় 40-45 সেকেন্ড তো সময় পাওয়াই যায়। হ্যাঁ, 20-30 সেকেন্ডের মধ্যে উত্তর করবা, তার মধ্যে দাগাই ফেলবা, শেষ। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আসছে গণিত থেকে, এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে, গণিত থেকে, হ্যাঁ। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম উন্নত মামসির এর শিল্পী কে? দেখো, শহীদ আবু সাইদ, এটা কি আমাদের জুলাই বিপ্লবের একটা ঘটনা না? আচ্ছা, এটা কি সাম্প্রতিক টপিক, কারণ জুলাই বিপ্লব খুবই সম্প্রতি ঘটেছে 2024-এ, এবং এটা হচ্ছে 24-25 সেশনের কোশ্চেন। তার মানে কি তোমাদের সাম্প্রতিক টপিকটা খুব ভালো করেই পড়তে হবে, সাম্প্রতিক থেকে কোশ্চেন হচ্ছে। তো শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম উন্নত মমশির কে এঁকেছেন? উন্নত মমশির কোনটা, এই যে শহীদ আবু সাইদ, এই যে দুই হাত মেলে ভাবে দাঁড়িয়ে থাকেন, সেটা নিয়ে কি করা হয়েছে, একটা চিত্রকর্ম আঁকা হয়েছে, এবং উপরে লেখা হয়েছে কি, চির উন্নত মমশির। আচ্ছা, তো এই চিত্রকর্মটি কে এঁকেছেন, বীরেন সোম, কৌশিক সরকার, শহীদ কবির, নাকি চুনিলাল দেওয়ান, কে এঁকেছেন? এগুলো দেখো প্রত্যেকটা এক্সপ্লেন করার সুযোগ নাই, কারণ এগুলো খুবই তথ্যমূলক এবং অবজেক্টিভ কোশ্চেন, মানে জাস্ট কোনটা সঠিক উত্তর সেটাই বের করতে হবে। আচ্ছা, তোমরা চাইলে এটা উত্তর বলতে পারো, হ্যাঁ। এই যে অনেকে উত্তর লিখছো, এখানে যারা জুমে যুক্ত আছো অনেকে উত্তর লিখছো। কি লিখেছো দেখি, কি লিখেছো দেখি, শহীদ কবির, লুবাইনা লিখেছো হচ্ছে শহীদ কবির। যারা ফেসবুকে যুক্ত আছো তারা অনেকেই ক্লাস করছো, সংখ্যায় অনেক বেশি,
কিন্তু তোমাদের কমেন্ট আমি অনেক দেখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো, হ্যাঁ। আচ্ছা, ফেসবুকের কমেন্টগুলো সবগুলো হচ্ছে বা না দিতে পারার জন্য আমি খুবই দুঃখিত। বলতেছে জুমে যুক্ত হওয়া যাচ্ছে না। জুমে যুক্ত হওয়া যাচ্ছে না, তাহলে তুমি ফেসবুকে ক্লাস করো যদি জুমে যুক্ত হতে না পারো। এর জন্য এখন তো আর সময় নষ্ট করার সুযোগ নাই, তুমি ফেসবুকে ক্লাস করতে থাকো। আচ্ছা, তো শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম উন্নত মামসির শিল্পীকে বীরেন সোম, কৌশিক সরকার, শহীদ কবির নাকি চুনিলাল দেওয়ান? সঠিক উত্তর হচ্ছে শহীদ কবির। শহীদ কবির হচ্ছে কি সঠিক উত্তর। এখানে দেখো বাকিগুলো এক্সপ্লেন করার সুযোগই নাই। কারণ দেখো বীরেন সোম, কৌশিক সরকার, চুনিলাল দেওয়ান এরা এমন কোনো বিখ্যাত ব্যক্তি নন যে এদের থেকে তোমার ইউনিভার্সিটিতে কোশ্চেন আসতে পারে। এমন বিখ্যাত ব্যক্তি এনারা না। ঠিক আছে, তার মানে কি এদের নিয়ে আলোচনা করার দরকার নাই। তো আমরা যখন কোশ্চেন বিশ্লেষণ করি দুইটা বিষয় আমাদেরকে দেখতে হয়। একটা হচ্ছে, দেখো যখন আমরা বিশ্লেষণ করি, হ্যাঁ, যখন আমরা বিশ্লেষণ করি আমাদের দুইটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ, আর একটা হচ্ছে অপশন বিশ্লেষণ। আর একটা হচ্ছে কি অপশন বিশ্লেষণ। কারণ দেখা যায় যে অপশনগুলো বিশ্লেষণ করলে যে তথ্যগুলো উদ্ঘাটন করা যায় সেই তথ্যগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এইগুলোতে দেখো বীরেন সোম থেকে, কৌশিক সরকার থেকে, চুনিলাল দেওয়ান থেকে ভর্তি পরীক্ষায় আসবে না কোশ্চেন। তার মানে কি এগুলা নিয়ে আমাদের মাথা ঘামানোর বা এগুলা নিয়ে আমাদের হচ্ছে তথ্য মাথার মধ্যে লোড দিয়ে রাখার কোনো দরকার নাই। তোমাকে বলবে যে নিচের কোনটি বীরেন সোমের চিত্রকর্ম, আসবে না, কারণ ইনি তো বিখ্যাত ব্যক্তি না। ঠিক আছে, এর জন্য এগুলো নিয়ে আলোচনা করার দরকারও নাই। শহীদ কবির বিখ্যাত, কারণ তিনি হচ্ছেন শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম উন্নতম মসজিদের শিল্পী। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সাম্প্রতিকের টপিক, সাম্প্রতিক আসবে, সাম্প্রতিক আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইমেন মিয়ারলি প্লেয়ার্স, উদ্ধৃতিটি কার লেখা থেকে নেওয়া? উদ্ধৃতিটি কার বা লেখনী থেকে নেওয়া? আচ্ছা, বাংলাতে একটা প্রবাদ আছে, দুনিয়াটা একটা নাট্যমঞ্চ এবং আমরা সবাই সেখানে অভিনেতা। এমন একটা উক্তি তোমরা পড়েছো না বাংলাতে? দুনিয়াটা একটা নাট্যমঞ্চ এবং আমরা সবাই সেখানে অভিনেতা। আচ্ছা, সেই কথাটার ইংলিশ হচ্ছে এইটা, অল দ্য ওয়ার্ল্ডস। এই যে ওয়ার্ল্ডস বলতেছে না, ওয়ার্ল্ডস মানে হচ্ছে ওয়ার্ল্ড ইজ। ঠিক আছে, ওয়ার্ল্ডস মানে হচ্ছে ওয়ার্ল্ড ইজ। যেমন আমরা ইংলিশে লিখি না ইটস, ইটস মানে কি? ইটস মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ, তাই না? এমন লিখি, ইংরেজি পড়ানো শুরু করে দিচ্ছি বাংলা পড়া এই সাধারণ জ্ঞান পড়াইতে পড়াইতে। আচ্ছা, তো ইটস মানে ইট ইজ অথবা ইট হ্যাজ, ইট ওয়াজ কিন্তু কখনো হয় না। এই দুইটা। এই যে ওয়ার্ল্ডস মানে হচ্ছে কি ওয়ার্ল্ড ইজ, ওয়ার্ল্ড ইজ। ঠিক আছে। আচ্ছা, অল দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ, অল দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ। স্টেজ মানে কি? স্টেজ মানে যে নাট্যমঞ্চ, মানে যেখানে নাটক উপস্থাপন করা হয়, স্টেজ বলি না আমরা সেটাকে। দুনিয়াটা হচ্ছে একটা নাট্যমঞ্চ, অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন, আমরা সবাই মানে নারী পুরুষ যারা আছি, মেয়ারলি প্লেয়ার্স। প্লেয়ার্স মানে কি? প্লে, প্লে হচ্ছে, প্লে শব্দের অর্থ হচ্ছে নাটক। হ্যাঁ, প্লে শব্দের অর্থ হচ্ছে নাটক। ইংরেজিতে যেটাকে প্লে বলে বাংলাতে বলা হয় কি? বাংলাতে বলা হয় নাটক। ঠিক আছে। আর প্লেয়ার্স, প্লেয়ার্স, প্লেয়ার মানে হচ্ছে যারা নাট্য উপস্থাপন করেন। ঠিক আছে, অভিনেতা বা অভিনেত্রী। আর প্লেয়ার্স মানে হচ্ছে তার প্লুরাল, অভিনেতা অভিনেত্রী যা কিছু আছে সবকিছু। হ্যাঁ। আচ্ছা, তার মানে দুনিয়াটা একটা নাট্যমঞ্চ এবং আমরা সবাই সেখানে কি অভিনেতা। এই উক্তিটা আমরা বাংলাতে শুনেছি। এটা মূলত কোনো বাংলা উক্তি না, এটা হচ্ছে একটা ইংরেজি উক্তি। এই উক্তিটা কে করেছিলেন, কার লেখা থেকে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমাদের এখন কোশ্চেন। জন কিটস, লর্ড বায়রন, উইলিয়াম শেক্সপিয়ার নাকি জন মিল্টন? কে করেছেন? আচ্ছা, তোমাদের সহজ করে দিই বিষয়টা। সহজ করে দিই কিভাবে, এটা একটা নাটকেরই উদ্ধৃতি। এটা একটা নাটক থেকে নেওয়াই উদ্ধৃতি। সেই নাটকের নামটা আমি বলে দিই, তাহলে দেখি তোমরা গেস করতে পারো কিনা। সেই নাটকের নাম হচ্ছে অ্যাজ ইউ, অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট, নাটকের নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এবার দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। অ্যাজ ইউ লাইক ইট, এবার উত্তর করতে পারবা? এবার তোমরা উত্তর করতে পারো কিনা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা উত্তর করতে পারতেছো, লুবাইনা বলতেছো উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে সঠিক উত্তর। এই বিখ্যাত উক্তিটা করেছেন বিখ্যাত নাট্যকর, বিখ্যাত নাট্যকর উইলিয়াম শেক্সপিয়ার। কিন্তু কবি হিসেবে বিখ্যাত না, তিনি বিখ্যাত হচ্ছেন তার নাটকের জন্য। ঠিক আছে, তিনি বিখ্যাত একজন নাট্যকর। ইংল্যান্ডের, তার জন্মস্থান কোথায়? উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান হচ্ছে স্টার্টফোর্ড, স্টার্টফোর্ড শহরে, ইংল্যান্ডে। হ্যাঁ, ইংল্যান্ডের স্টার্টফোর্ড শহরে। স্টার্টফোর্ড যে শহরটা আছে, স্টার্টফোর্ড শহর হচ্ছে অ্যাভন নদীর তীরে। হ্যাঁ, অ্যাভন নদীর তীরে স্টার্টফোর্ড শহরে ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা,
তাছাড়া জন কিটস, লর্ড বাইরন, জন মিল্টন এনারাও খুবই বিখ্যাত কবি, এবং এনাদের যে সাহিত্যকর্ম সেগুলো পড়তে হবে। আচ্ছা, এই যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা আসছে হচ্ছে টপিকের নাম উক্তি। ঠিক আছে, বিভিন্ন বিখ্যাত ব্যক্তির উক্তি থেকে। আচ্ছা, তো আমরা সাধারণ জ্ঞানের সাহিত্য, সাহিত্যের ইতিহাস, সাহিত্যিকের উক্তি এগুলা পড়াবো। এবং যখন পড়ানো হবে তখন তোমার হচ্ছে এই যে জন কিটসের বিখ্যাত উক্তি কি, জন কিটসের বিখ্যাত রচনা কোনগুলো, লর্ড বাইরনের, জন মিল্টনের সবকিছুই পড়ানো হবে। বাট এইখানে এত আলোচনা করলে ক্লাস অনেক লং হয়ে যাবে, যে কারণে আমি আলোচনা করতেছি না। দেখো, জাস্ট 6টা কোশ্চেন সলভ করা হয়েছে, 45 মিনিট চলে গেছে। আর আমাকে সর্বোচ্চ গেলে আর 45 মিনিট হয়তো দেওয়া হবে, তার মধ্যে আমাকে বাকি সব কোশ্চেন গুলো সলভ করতে হবে। এর জন্য আমি এত বিস্তারিত যাচ্ছি না, একটু দ্রুত যাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশে প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় কবে? 1990, 1993, 1997 নাকি 2001? বাংলাদেশে প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় কত সালে? আচ্ছা, মোবাইল ফোন আবিষ্কার করেছেন কে? মোবাইল ফোন আবিষ্কার করেছেন হচ্ছে আহ, আলেকজান্ডার গ্রাহাম বেল, তাই না? আলেকজান্ডার গ্রাহাম বেল, গ্রাহাম বেল। আচ্ছা, আলেকজান্ডার গ্রাহাম বেল। তো এই মোবাইল ফোন আবিষ্কারের একটা খুবই উল্লেখযোগ্য ঘটনা আছে। মোবাইল ফোন আবিষ্কারের না, টেলিফোন মূলত, যখন আলেকজান্ডার গ্রাহাম বেল কিন্তু মোবাইল ফোন মানে যে মুঠোফোনের আবিষ্কারক। আচ্ছা, আর এই যে ল্যান্ড ফোন যখন আবিষ্কার হয় না, এই ল্যান্ড ফোন আবিষ্কারের একটা খুবই ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক না, একটা খুবই ফানি একটা ঘটনা আছে। আমরা দেখো না যে মোবাইল ফোন রিসিভ করে কি বলি আমরা? হ্যালো। আমরা কি বলি না? হ্যালো। ঠিক আছে, আচ্ছা, ল্যান্ড ফোন আবিষ্কার করছে কে, মানে প্রথম, প্রথম হচ্ছে মোবাইল ফোন বা মুঠোফোন না, ল্যান্ড ফোন কে আবিষ্কার করছে? প্রথম ল্যান্ড ফোন কে আবিষ্কার করছে বলো? আচ্ছা, তোমরা হচ্ছে কমেন্টে উত্তর করতে পারো, যারা ফেসবুকে যুক্ত আছো তারা কি হচ্ছে আমাদের প্রত্যেকটা কমেন্ট করতেছো? হ্যাঁ, তো কাঙ্ক্ষিত প্রহর, তাজমির ইসলাম নয়ন, তোমরা তো সবাই হচ্ছে উত্তর করতেছো, ঠিক আছে। আচ্ছা, আমি একটা এখানে ফাংশন অন করি। আহ, আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি ফেসবুকটা একটু অন রাখতেছি। হ্যাঁ, যারা জুমে যুক্ত আছে তাদের সাথে অনেকক্ষণ ছিলাম, এবার ফেসবুকে যারা আছে তাদের সাথে থাকি। আচ্ছা, আলেকজান্ডার গ্রাহাম বেল তিনি যে আবিষ্কার করলেন মোবাইল ফোন। আচ্ছা, তো আচ্ছা, বেল স্পেলিংটা এখানে বিটা বড় হাতের হবে, ঠিক আছে। গ্রাহাম, গ্রাহাম বেল, হ্যাঁ, আলাদা হবে। আলেকজান্ডার গ্রাহাম বেল, ওকে। আলেকজান্ডার গ্রাহাম বেল, তো তিনি আবিষ্কার করে প্রথম কাকে ফোন করেছিলেন? তিনি প্রথম, প্রথমটা ফোনটা করেছিলেন হচ্ছে তার ওয়াইফকে। প্রথম ফোন কলটা করেছিলেন তার ওয়াইফকে। তাহলে দেখো কতটা ভালোবাসা, তাই না? তিনি তার ফ্রেন্ডকে ফোন দিতে পারতেন, বা অফিসের একজন কলিগকে ফোন দিতে পারতেন, বা যাদের সাথে রিসার্চ করতেছেন পাশে ফোন দিতে পারতেন। বাট তিনি প্রথম ফোন কলটা করেন হচ্ছে তার ওয়াইফে। তিনি দুইটা ডিভাইস তৈরি করেন, একটা বাসায় রাখেন, একটা হচ্ছে যেখানে তিনি এটা নিয়ে কাজ করছেন সেইখানে, নিয়ে ওই বাসার যে ডিভাইসটা আছে সেইখানে তিনি ফোন কলটা করেন। ওইদিকে তাকে বলে রাখছে যে আমি ফোন কলটা করব, ইউ হ্যাভ টু রিসিভ, ওকে। তো প্রথম এই আলেকজান্ডার গ্রাহাম বেলের যে ওয়াইফ, তার নাম ছিল হচ্ছে মার্গারেট হ্যালো। ঠিক আছে, তার নাম ছিল হচ্ছে কি মার্গারেট হ্যালো। তো তিনি ফোন কলটা করে ফোনটা কানে নিয়ে বলেন হ্যালো। মানে এই যে মার্গারেট হ্যালোকে যে ফোন করেছেন, মানে জিজ্ঞাসা করতেছে যে, আমরা ফোন দিয়ে বলি না যে আমার বন্ধুর নাম, আমি ধরলাম আমার বন্ধুর নাম হচ্ছে কি রহিম, ফোন দিয়ে বলি না এই রহিম, এভাবে বলি না? তো সে হচ্ছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে হ্যালো, মানে ওইদিকে হ্যালো বলতেছে কিনা, মানে হচ্ছে যে মার্গারেট হ্যালো শুনতে পাচ্ছে কিনা, মানে তার ওয়াইফ শুনতে পাচ্ছে কিনা। এই প্রথম ফোন কলের শব্দটা ছিল হচ্ছে হ্যালো, মার্গারেট হ্যালো। ঠিক আছে, তো যার জন্য ওই জায়গা থেকে এই সূচনা হয়েছে, ফোন করে আমরা বলি কি হ্যালো। ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল ফোন আবিষ্কারের একটা খুবই সুন্দর ঘটনা, ঠিক আছে, খুবই রোমান্টিক একটা ঘটনা। আচ্ছা, যারা এখন ক্লাসে সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, যারা প্রথম ক্লাসে সালাম দিয়েছিল সবাইকে ওয়ালাইকুম আসসালাম, কারণ কারণ আমি কাউকেই সালামের উত্তর না দিয়েই ক্লাস শুরু করেছি, ওকে। তো বাংলাদেশে তো মোবাইল ফোন অনেক পরে এসেছে। বাংলাদেশে মোবাইল ফোন এসেছে কত সালে? বাংলাদেশে মোবাইল ফোন এসেছে 1993 সালের এপ্রিল মাসে। 1993 সালের এপ্রিল মাসে, আচ্ছা, এপ্রিল মাসে এসেছে। এখন তোমাকে যদি এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়ে বলে যে বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয়, তোমাকে এখানে বলতেছে যে হচ্ছে বাংলাদেশে প্রথম মোবাইল ফোন কত সালে চালু হয়? 1993-তে। বাকি অপশন কেন উত্তর না তোমরা তো বুঝতেই পারতেছো, এক্সপ্লেন করার কোনো সুযোগই নাই এখানে। তোমাকে বললো যে বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয়, ইন্টারনেট
চালু হয় কত সালে? এবার এবার তোমরা একটু উত্তর করো কত সালে। ইন্টারনেট বাংলাদেশে চালু হয় হচ্ছে 1996 সালে। 1996 সালে। আর ইন্টারনেট আবিষ্কার হয় কত সালে? 1969 সালে। এই কোশ্চেনটা আমি হচ্ছে এই এই তথ্যটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ এটা একটা খুবই পেইনফুল হিস্ট্রি আছে। খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। সেটা হচ্ছে যে আমি তখন স্কুলে পড়তাম, বুঝছো? আমি তখন পড়তাম হচ্ছে ক্লাস 10। আমি তখন হচ্ছে ক্লাস 10, 10th ক্লাস, দশম শ্রেণীতে পড়তাম। আচ্ছা, তো এই যে তোমার হচ্ছে কুইজ কুইজ প্রতিযোগিতা হয় না, কুইজ কুইজ প্রতিযোগিতা হয়। আচ্ছা, তো এটার জেলা রাউন্ডে সেমিফাইনালিস্ট হয়েছি, বুঝছো? জেলা রাউন্ডে। তো জেলা রাউন্ডে তো অনেক প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান, সেখানে গিয়ে হচ্ছে মানে আহ সেমিফাইনালিস্ট হওয়া তো অনেক টাফ, অনেক প্রতিষ্ঠান। আচ্ছা, তো সেমিফাইনালে আমাদের যে প্রতিপক্ষ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের জেলার মধ্যে বেস্ট স্কুল। ঠিক আছে, তারা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী। তো রাউন্ডে যতগুলো কোশ্চেন ছিল, ততগুলো কোশ্চেন শেষে আমাদের আর তাদের পয়েন্ট সেম ছিল। ঠিক আছে, মানে তাদের পয়েন্ট আমাদের পয়েন্ট সেম হয়ে গেছিল। হ্যাঁ, পরে তারা হচ্ছে টাই ব্রেকে তারা জিতছিল। বাট তাদের পয়েন্ট আমাদের পয়েন্ট সেম হতো না। আমাদের যে লাস্ট কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে ইন্টারনেট কত সালে চালু হয়, এটা ছিল হচ্ছে আমাদের সর্বশেষ কোশ্চেন। এবং আমি 1996 না বলে 1969 বলছিলাম। ঠিক আছে, মানে 9 সামনে চলে আসছে, 6 পরে চলে গেছে। এবং 1969 হচ্ছে ইন্টারনেট আবিষ্কার হয়, আর 1996 হচ্ছে বাংলাদেশে চালু হয়। এবং এইটা না হইলে আমরা হচ্ছে জেলা রাউন্ডে ফাইনাল খেলতাম। এবং মানে ফাইনালিস্ট হইলেই বিভাগীয় রাউন্ডে চলে যায় তারা, মানে চ্যাম্পিয়ন হওয়া লাগবে না। ফাইনালিস্ট, রানার আপ এবং চ্যাম্পিয়ন দুইটা দলই হচ্ছে বিভাগীয় পর্যায়ে কম্পিট করবে। তো এটা খুবই পেইনফুল হিস্ট্রি। তো তারপর থেকে আমি এটা কখনো ভুলি নাই, যে বাংলাদেশে ইন্টারনেট 1996 সালে চালু হয়, আর কখনো ভুলি নাই। ঠিক আছে, কারণ এটা না বলতে পারার জন্য পুরো বিভাগীয় রাউন্ড মিস করছিলাম। আচ্ছা, তো যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় বলি, ঠিক আছে? বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, জাতীয় জাতীয় বিষয়াবলী, হ্যাঁ, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। ওকে, পরের কোশ্চেন। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? টং পং, টং টং, পং টং, নাকি টিং টং? কোনটা? নামগুলো সব একই রকম, বলো কোনটা? কোনটা হচ্ছে সারা বিশ্বের প্রথম এআই শিশু? এআই বলতে আমরা কি বুঝি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলাতে বলা হয় কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কে, বা কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হচ্ছে আহ মানে উদ্ভাবক কে, বলো তো? তোমরা কমেন্ট করতেছো, আমি একটু কমেন্টগুলো দেখি। ভাই সময় চলে যাচ্ছে। সময় চলে যাচ্ছে মানে কি? মানে হচ্ছে তোমাদের কোনো ক্লাস ক্লাস আছে নাকি? ক্লাস থাকলে বলো হচ্ছে, আমি ইয়া করে দিব, মানে খুব দ্রুত শেষ করে দিব। আচ্ছা, তোমাদের যদি হচ্ছে কোনো কাজ থাকে তোমরা অবশ্যই বলো, তাহলে আমি দ্রুত শেষ করে দিব। আচ্ছা, তোমরা উত্তর করছো হচ্ছে টং টং। আচ্ছা, ঠিক আছে। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যিনি উদ্ভাবক তার নাম হচ্ছে জন ম্যাককার্থি। হ্যাঁ, জন ম্যাককার্থি। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছেন জন ম্যাককার্থি। এবং প্রথম এআই শিশু তৈরি হয় চীনে। প্রথম এআই শিশু তৈরি হয় চীনে। চীনের কোন প্রতিষ্ঠানের? চীনের আহ বেইজিং ইনস্টিটিউট, বেইজিং ইনস্টিটিউট অফ জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই প্রতিষ্ঠানে, হ্যাঁ, বেইজিং ইনস্টিটিউট অফ জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্রতিষ্ঠানে প্রথম এআই শিশু তৈরি হয়। এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বোঝায় বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়, যে জনক হচ্ছেন জন ম্যাককার্থি। এবং এই প্রথম এআই শিশুর নাম রাখা হয় কি? প্রথম এআই শিশুর নাম রাখা হয় হচ্ছে টং টং। ঠিক আছে, প্রথম এআই শিশুর নাম রাখা হয় টং টং। এবং এই যে টং টং, সে হচ্ছে একটা 3 বছরের বাচ্চার মতো। 3 বছরের বাচ্চার মতো। 3 বছরের বাচ্চার মতো, সে একটা 3 বছরের বাচ্চার মতো চিন্তা করতে পারে, এমনকি তার থেকেও বেশি মেধাবী এমন। ওকে, তাহলে এটা কি? এই যে এআই, এটা হচ্ছে কি? এআই হচ্ছে তোমরা দৈনন্দিন বিজ্ঞানের মধ্যে নিতে পারো, দরকার নাই তথ্য প্রযুক্তি। হ্যাঁ, তথ্য প্রযুক্তি, কারণ এআই তথ্য প্রযুক্তির একটা অংশ। এটা হচ্ছে তথ্য প্রযুক্তি থেকে আসা একটা কোশ্চেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় জেন্ডার সমতা, গণতন্ত্রায়ন, মানসম্মত শিক্ষা, নাকি জিরো হাঙ্গার? আচ্ছা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটার ইংলিশে কি বলে? টেকসই ইংরেজি হচ্ছে
সাস্টেইনেবল। টেকসই এর ইংরেজি হচ্ছে সাস্টেইনেবল। উন্নয়নের ইংরেজি হচ্ছে ডেভেলপমেন্ট। উন্নয়নের ইংরেজি হচ্ছে ডেভেলপমেন্ট, আর লক্ষ্যমাত্রার ইংরেজি হচ্ছে গোলস। লক্ষ্যমাত্রার ইংরেজি হচ্ছে কি? গোলস। তাহলে কি হচ্ছে? এসডিজি। এসডিজি কত সালে চালু হয়? 2015 সালে। এবং এটার মেয়াদ কত সাল পর্যন্ত? 2030 সাল পর্যন্ত। কত বছর মেয়াদ তাহলে? 15 বছর মেয়াদ। এবং এটা হচ্ছে আর্থ সামাজিক, হ্যাঁ, এটা হচ্ছে কি আর্থ সামাজিক, আর্থ সামাজিক একটা লক্ষ্যমাত্রা। আর্থ সামাজিক লক্ষ্যমাত্রা। আচ্ছা, আর্থ সামাজিক বলতে আমরা কি বুঝি বলতো? আর্থ সামাজিক বলতে আমরা কি বুঝি? আর্থ বলতে আমরা কি বুঝি? আর্থ বলতে বোঝানো হয় অর্থনৈতিক, ঠিক আছে? আর্থ বলতে বোঝানো হয় কি? অর্থনৈতিক, মানে যেটা টাকা পয়সার সাথে সম্পর্কিত। আর সামাজিক মানে তো সামাজিক। তার মানে এখানে কি আছে? অর্থনৈতিক বিষয়গুলো আছে আর সামাজিক বিষয়গুলো আছে, অন্য কিছু নাই। তো টেকসই উন্নয়ন উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি, এসডিজি টার্গেট হচ্ছে, গোলস হচ্ছে কয়টা? গোলস হচ্ছে হচ্ছে 17টা। গোলস 17টা। আর এর নির্দিষ্ট টার্গেট আছে। নির্দিষ্ট টার্গেট হচ্ছে কয়টা? গোলস হচ্ছে 17টা। আর টার্গেটস হচ্ছে 169। 169, 169টা সুনির্দিষ্ট টার্গেট আছে। আচ্ছা, আর গোলস বা লক্ষ্যমাত্রা হচ্ছে 17টা। এখন এই 17টার মধ্যে কিছু গোলস তোমাকে মনে রাখতে হবে। এখানে আছে জেন্ডার সমতা, গণতন্ত্রায়ন, মানসম্মত শিক্ষা নাকি জিরো হাঙ্গার, কোনটা হচ্ছে এই গোলস এর মধ্যে আসে না? আচ্ছা, এক নম্বর যে গোল সেটা হচ্ছে দারিদ্র বিমোচন। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে দারিদ্র বিমোচন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ক্ষুধা মুক্তি। ক্ষুধা মুক্তি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে জেন্ডার সমতা হচ্ছে 3 নম্বরে। হ্যাঁ, জেন্ডার সমতা হচ্ছে 3 নম্বরে। লিঙ্গ সমতা। আচ্ছা, লিঙ্গ সমতা 3 অথবা 5, আমার এক্স্যাক্টলি মনে নাই, যাই হোক এই দুইটার মধ্যে একটাতে আছে। আর 4-এ হচ্ছে মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা। আচ্ছা, এটা হচ্ছে 4-এ। আচ্ছা, তো এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম 4টা 5টা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে 17টা গোলস আছে, 17টা গোলস তোমাদেরকে মুখস্থ করতে হবে না, প্রথম 4টা 5টা মনে রাখতে পারলে হবে, কোশ্চেন ওর মধ্যে থেকে হবে। আচ্ছা, আর যারা অনেক পড়তে পারো তাদের ক্ষেত্রে সম্পূর্ণ পড়ো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো যে এইখানে কোনটা আসতেছে না। দেখো, দারিদ্র বিমোচন চলে আসছে না? দারিদ্র বিমোচন তো অপশনে না, দরকার নাই। আচ্ছা, জেন্ডার সমতা চলে আসছে। তারপর দেখো ক্ষুধা মুক্তি, জিরো হাঙ্গার চলে আসছে। তারপর হচ্ছে মানসম্মত শিক্ষা চলে আসছে। তার মানে কি বাকি থাকতেছে কোনটা? বাকি থাকতেছে হচ্ছে গণতন্ত্রায়ন। আচ্ছা, গণতন্ত্রায়ন হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু না? এটা হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক ইস্যু। কিন্তু এসডিজি হচ্ছে কি আর্থ সামাজিক ইস্যু। তার মানে রাজনৈতিক কোনো কিছু এসডিজির মধ্যে আসবে না। আসবে হচ্ছে কি শুধুমাত্র আর্থ সামাজিক, অর্থনৈতিক সামাজিক বিষয়গুলো। রাজনৈতিক কোনো কিছু এসডিজির মধ্যে আসবে না। ঠিক আছে, রাজনৈতিক কোনো কিছু এসডিজির মধ্যে আসবে না। গণতন্ত্র হচ্ছে সঠিক উত্তর। এসডিজি 17টা লক্ষ্য যারা পড়তে পারো কোনো সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট প্রথম 4টা 5টা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, অ্যাটলিস্ট প্রথম 4টা 5টা। তাহলে এই কোশ্চেনটা আসছে, এসডিজি ইটসেলফ একটা টপিক। এসডিজি ইটসেলফ একটা টপিক, কারণ এখান থেকে ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়। হ্যাঁ। 10 নম্বর কোশ্চেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব নাকি চীন? আচ্ছা, রোহিঙ্গারা হচ্ছে আমাদের পাশের দেশ মিয়ানমারের, তাই না? তারা হচ্ছে মিয়ানমারের রাখাইন প্রদেশের নাগরিক, তাই না? মিয়ানমারের রাখাইন বা আরাকান, ঠিক আছে, রাখাইন বা আরাকান প্রদেশের, রাখাইন আরাকান একই নাম, বুঝছো? মানুষ। তারা হচ্ছে তাদের নিজ দেশে তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয় এই আর, রোহিঙ্গা জাতি যারা আছেন, এবং তাদেরকে বাংলাদেশী নাগরিক হিসেবে ঘোষণা দেওয়া হয় যে তারা মিয়ানমারের মানুষ না, তারা হচ্ছে বাংলাদেশী, তারা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা উপজাতি। আচ্ছা, তো 2017 সালে তাদেরকে হচ্ছে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়। এবং যারা হচ্ছে বাংলাদেশ সীমান্তের নাফ নদী, যেটা বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নদীর নাম কি? নাফ নদী, ঠিক আছে, নাফ নদী। 3টা নদী আছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, একটা হচ্ছে মাতামুহুরি, একটা হচ্ছে সাঙ্গু, একটা হচ্ছে নাফ। আগের ক্লাসে পড়ানো হয়েছে। তো এই নাফ নদী পাড়ি দিয়ে তারা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, এবং বর্তমানে বাংলাদেশে উখিয়াতে তারা সব থেকে বেশি পরিমাণে আছে, এবং অন্যান্য জায়গাতেও আছে। তো এই রোহিঙ্গা শরণার্থীদের খাবার, চিকিৎসা, বাসস্থান এগুলোর জন্য সারা বিশ্ব থেকে সহযোগিতা এসেছে। তার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ এসেছে। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। 11 নম্বর কোশ্চেন, জর্জিয়া এর মুদ্রার নাম কি? ক্রোনার, করোনা, ল্যারি নাকি বীর? আচ্ছা, আচ্ছা, আগের কোশ্চেনটা তো দেওয়া হয়নি। আগের কোশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় বলি, বুঝছো?
বাংলাদেশের জাতীয় বিষয় বলি, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় বলি। পরে কোশ্চেন হচ্ছে জর্জিয়ার মুদ্রার নাম কি? ক্রোনার, করুণা, ল্যারি নাকি বীর? আচ্ছা, বীর হচ্ছে ইথিওপিয়ার মুদ্রার নাম। ইথিওপিয়া, ইথিওপিয়া মুদ্রার নাম, হ্যাঁ, ইথিওপিয়া। আচ্ছা, ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদিস আবাবা। আচ্ছা, করুণা কোনো দেশেরই মুদ্রার নাম না। করুণা হচ্ছে কোনো দেশের মুদ্রার নাম না। ক্রোনার হচ্ছে নরওয়ের মুদ্রার নাম। নরওয়ের মুদ্রার নাম, হ্যাঁ। আচ্ছা, নরওয়ের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। স্টকহোম হচ্ছে নরওয়ের রাজধানী, তার মুদ্রার নাম হচ্ছে ক্রোনার। বীর হচ্ছে ইথিওপিয়ার মুদ্রা, এবং ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদিস আবাবা। আচ্ছা, বাকি থাকতেছে কোনটা? ল্যারি। ল্যারি হচ্ছে জর্জিয়ার মুদ্রা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ল্যারি। আচ্ছা, জর্জিয়ার রাজধানীর নাম কি? তিবলিসি। হ্যাঁ, তিবলিসি, তিবলিসি, হ্যাঁ, বাংলাতে তিবলিসি লেখা হয়। আচ্ছা, নরওয়ের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। নরওয়ে হচ্ছে স্টকহোম, আর ইথিওপিয়া হচ্ছে আদিস আবাবা। আদিস আবাবা, ওকে। ঠিক আছে, রাজধানীর নাম যদিও আসে না সচরাচর, মুদ্রার নামও আসে না, বাট এখানে যেহেতু দিছে তো হলোই। তো এটা হচ্ছে দেশ মুদ্রা রাজধানী, হ্যাঁ। টপিকের নাম হচ্ছে দেশ মুদ্রা রাজধানী। এখানে যে দেশগুলোর নাম আছে সবগুলো দেখো রাজধানীর নাম লিখে দিয়েছি আমি। দেশ মুদ্রা রাজধানী। আচ্ছা, এইটা হচ্ছে টপিকের নাম। পরে কোশ্চেন, 2024 সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে? ব্রেন্ডার কেলি, হান কাং, চার্লি অ্যাঙ্গার্স, সের্গেই ল্যাভরভ। কে? সের্গেই ল্যাভরভের নাম তোমরা মনে হয় শুনেছো। আচ্ছা, এক মিনিট প্লিজ, আমি একটু এসি টেম্পারেচারটা বাড়িয়ে দিই, এমনিতে আমি অসুস্থ। তারপর এসি টেম্পারেচার এখানে খুবই কমানো, রুম পুরা ইয়া হয়ে আছে। কি বলে এটাকে, মানে যে তুষার অঞ্চল যেটাকে বলে, মেরু অঞ্চল, সাইবেরিয়ান অঞ্চল, সাইবেরিয়া হয়ে আছে রুম। আচ্ছা, 2024 সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে? ব্রেন্ডার কেলি, হান কাং, চার্লি অ্যাঙ্গার্স নাকি সের্গেই ল্যাভরভ? ল্যাভরভের নাম তোমরা অনেকেই শুনেছো, কারণ কি, ল্যাভরভ হচ্ছেন রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ তাকে সাহিত্যে নোবেল দেওয়ার কোনো যৌক্তিকতাই নাই, কারণ তিনি হচ্ছেন একজন পলিটিশিয়ান। আচ্ছা, তিনি নোবেল পাননি সাহিত্যে। আচ্ছা, চার্লি অ্যাঙ্গার্স তিনি হচ্ছেন একজন কানাডিয়ান সাহিত্যিক। আচ্ছা, তিনি হচ্ছেন একজন কানাডিয়ান কানাডিয়ান সাহিত্যিক। আচ্ছা, তিনিও 2024 সাহিত্য নোবেল পান নাই। আচ্ছা, ব্রেন্ডাল ক্যালি তিনি কোনো গুরুত্বপূর্ণ সাহিত্যিক না, তার নাম এমনিতেই বাদ যাবে। সঠিক উত্তর হচ্ছে এই যে দক্ষিণ কোরিয়ার হান কাং। দক্ষিণ কোরিয়ার ইনি হচ্ছেন একজন দক্ষিণ কোরিয়ান দক্ষিণ কোরিয়ান দক্ষিণ কোরিয়ান সাহিত্যিক, হ্যাঁ। তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ান সাহিত্যিক, হ্যাঁ। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে হান কাং, তিনি দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক, তিনি 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এই টপিকের নাম হচ্ছে কি? পদক পুরস্কার। এই টপিকের নাম হচ্ছে পদক পুরস্কার, হ্যাঁ। টপিকের নাম হচ্ছে পদক পুরস্কার। আচ্ছা, এখানে দেখো একটা পোস্টার আছে, সি ইউনিট, ঢাবি প্লাস অন্যান্য ভার্সিটি। আমাদের স্কুল অফ এক্সিলেন্সে সি ইউনিট চালু হয়েছে, তোমরা জানো এই বছর প্রথমবার স্কুল অফ এক্সিলেন্সে সি ইউনিটের বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে পারবে। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা বাণিজ্য বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাদেরকে তোমরা অবশ্যই ইনভাইট করতে পারো। এখানে দেখো মেন্টরদের ছবি দেওয়া আছে। মোহাম্মদ শেখ ইয়াসিন হিসাব বিজ্ঞান ফিনান্স পড়াবেন, এবং ইমামুল রিয়াদ তিনি ম্যানেজমেন্ট মার্কেটিং পড়াবেন, এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংরেজি, ম্যাথ, আইকিউ, তার জন্য আমাদের নিয়মিত যারা টিচার আছেন তারা এখানে যুক্ত আছেন। এবং সবাই আমাদের স্কুল অফ এক্সেলেন্স যারা পড়ান সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোমরা জানো সবাই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কেউই পড়ান না। আচ্ছা, এখানে কমার্সে যারা আছেন ইয়াসিন শেখ, ইমামুল রিয়াদ, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসসি অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এফবিএস এরই স্টুডেন্ট, এবং দুইজনই ফাইন্যান্স বিভাগের স্টুডেন্ট। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন 1953 পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভায় পাশ হয়। অর্থাৎ এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন। দেখা যায় যে একটা বিশ্ববিদ্যালয় তার নিজেদের তথ্য সম্পর্কে একটা কোশ্চেন করে, ঢাকা ইউনিভার্সিটিও করে, রাজশাহী করে, সব ইউনিভার্সিটি করার চেষ্টা করে। আচ্ছা, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন যখন একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় তখন তার জন্য একটা আইন তৈরি করতে হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট কত সাল? 1921। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। অ্যাক্ট বানানটা ভুল হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, সেটা কত সালে? 1953 সালে পাশ হয়ে দেওয়াই আছে। কত তারিখে?
পাশ হয় সেটা প্রাদেশিক পরিষদের আইনসভায়? 31 মার্চ 1953, 31 জুলাই 1953, 31 আগস্ট 1953, নাকি 31 ডিসেম্বর 1953? কত তারিখে পাশ হয়? আচ্ছা, একদমই অবজেক্টিভ কোশ্চেন, বাকিগুলো এক্সপ্লেন করার সুযোগ নাই। সঠিক উত্তর হচ্ছে 31 মার্চ 1953। দেখো তাহলে, এটা পাকিস্তান আমলে প্রতিষ্ঠা হওয়া একটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তার মানে কি হচ্ছে, এটা তো বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়। তার মানে ব্রিটিশ আমলে বাংলাদেশে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় ছিল, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তারপরে গিয়ে পাকিস্তান আমলে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে স্ব বিশ্ববিদ্যালয় সম্পর্কিত, হ্যাঁ, স্ব বিশ্ববিদ্যালয়, স্ব বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এমন কোশ্চেন আসবে, বুঝছো? স্ব বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আসবে। যে বিউতে পরীক্ষা দিতে যাবা, দেখবা আর্মির কোনো অ্যাচিভমেন্ট বা আর্মি সম্পর্কিত একটা কোশ্চেন দিবে। ঢাকা ইউনিভার্সিটিতে যাবা, ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কিত কোশ্চেন দিবে। রাজশাহীতে গেলে ওই সম্পর্কিত একটা কোশ্চেন দিতে পারে। এমন কোশ্চেন দেয় সচরাচর। আবার যেসব বিশ্ববিদ্যালয়গুলো বিখ্যাত না, তারা কি করে, তারা করে কি, যে শহরে সেই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত সেই শহর সম্পর্কিত কোশ্চেন দেয়। ধরো যে তুমি হচ্ছে সাস্টে পরীক্ষা দিতে গেলা সিলেট, তো সিলেটে তোমরা জানো শাহজালালের মাজার আছে, তার মানে শাহজালাল সম্পর্কে একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিল। ধরো যে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে গেলা, ধরো হচ্ছে ওই খুলনা সম্পর্কিত একটা কোশ্চেন দিল যে খুলনার প্রাচীন নাম কি, হ্যাঁ, এমন কোশ্চেন দিল। আবার তুমি জগন্নাথে পরীক্ষা দিতে গেলা, তো পুরান ঢাকার হচ্ছে বিখ্যাত একটা কিছু সম্পর্কে কোশ্চেন দিয়ে দিল, আহসান মঞ্জিল বা হচ্ছে এইসব কিছু থেকে একটা কোশ্চেন দিয়ে দিল, এমন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে? 5টি, 10টি, 11টি, নাকি 12টি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এটা সাম্প্রতিক একটা কোশ্চেন, তোমরা জানো। এটা হচ্ছে কি, সাম্প্রতিক একটা কোশ্চেন, সাম্প্রতিক তথ্যের একটা কোশ্চেন। অন্তর্বর্তীকালীন সরকার কয়টি সংস্কার কমিশন গঠন করেছে? একদমই অবজেক্টিভ, তাই না? এখানে এক্সপ্লেন করার কোনো সুযোগ নাই। কোনটা কেন উত্তর, কোনটা কেন উত্তর না, এটা উত্তর বলারও সুযোগ নাই। একদম ডিরেক্টলি তোমাকে তথ্য মনে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে, যেমন সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, এমন প্রত্যেকটা সেক্টরে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সংস্কার করার জন্য বিভিন্ন যে কমিশন গঠন করা হয়েছে, তার সংখ্যা কয়টি? অনেকে উত্তর করছো, দেখি 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 কি লিখছো তোমরা। 11টি, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 11টি। কি উত্তর করলা এটা? আইরিন ইসলাম আফরিন। হ্যাঁ, তোমার উত্তর একদমই ঠিক আছে, আইরিন ইসলাম আফরিন। সঠিক উত্তর হচ্ছে 11টি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন গঠন করেছেন। আচ্ছা, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের প্রধানকে মনে রাখতে হবে। যেমন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, এই নামগুলো একটু মনে রাখতে হবে। তাছাড়া অন্য কমিশনের প্রধানগুলোর নাম খুব বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এবং তার মধ্যে শিক্ষার্থী প্রতিনিধির নামও গুরুত্বপূর্ণ না, শিক্ষার্থী প্রতিনিধির নামও গুরুত্বপূর্ণ না। আচ্ছা, শুধুমাত্র মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে বা হচ্ছে উপদেষ্টা হিসেবে যারা শিক্ষার্থী আছে তাদের নাম মনে রাখলে হবে। পরের কোশ্চেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে? সাম্প্রতিক, তাই না? কতগুলো সাম্প্রতিকের কোশ্চেন করছে 24টার মধ্যে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখ? 5 আগস্ট 2024, 6 আগস্ট 2024, 7 আগস্ট 2024, 8 আগস্ট 2024। সবাই উত্তর করো, এগুলো তো সবার পারার কথা, এগুলো তো সবার পারার কথা। আচ্ছা, তোমরা যারা ক্লাসে যুক্ত আছো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবা মাঝে মাঝে, বুঝছো? একা একা পড়ে কি হবে, একা একা পড়ে কি হবে, সবাইকে নিয়ে পড়তে হবে। ফ্রেন্ডদেরকে মেনশন দিও, নিজের ওয়ালে শেয়ার দিয়ে দিও। তাহলে তোমার ফ্রেন্ড, তোমার ক্লাসমেট, তোমার সিনিয়র, তোমার জুনিয়র যারা যেখানে আছে, যারাই ক্লাস দেখতে চায় সবাই দেখতে পাবে, হ্যাঁ। নিজেদের ওয়ালে শেয়ার দিতে পারো এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে গঠিত হয়, এটা তোমরা আশা করি সবাই পারবে। তারপরেও ফেসবুকে উত্তর করছো কম। 8 আগস্ট উত্তর করেছো, হ্যাঁ, তোমাদের উত্তর ঠিক আছে। 8 আগস্ট 2024 তারিখে ছাত্র জনতার এক বিশাল অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়। সঠিক উত্তর হচ্ছে 8 আগস্ট 2024। 16 নম্বর কোশ্চেন, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? বগুড়া, চট্টগ্রাম, নরসিংদী, নাকি ঝিনাইদহ? ওয়ারী বটেশ্বর, সরি, হ্যাঁ, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? বগুড়া, চট্টগ্রাম, নরসিংদী, নাকি ঝিনাইদহ? আচ্ছা, দেখো এখানে যে 4টা জেলার নাম দেওয়া আছে, তার মধ্যে শুধুমাত্র একটা জেলাতেই এই প্রাচীন জনপদের ইতিহাস পাওয়া গেছে। তো ওয়ারী এবং বটেশ্বর, এই দুইটা কিসের নাম? এই দুইটা হচ্ছে গ্রামের নাম। ঠিক আছে, এটাও একটা গ্রাম, এটাও একটা গ্রাম। এই দুইটা গ্রামে প্রাচীন জনপদের সন্ধান পাওয়া গেছে, এবং এই দুইটা গ্রাম অবস্থিত হচ্ছে কোথায়? বেলাবো উপজেলায়। বেলাবো, বেলাবো উপজেলায়। বেলাবো উপজেলা কোথায় অবস্থিত? নরসিংদীতে অবস্থিত, নরসিংদীতে অবস্থিত। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে নরসিংদী। তাহলে এটা হচ্ছে টপিকের নাম, প্রাচীন জনপদ। প্রাচীন, প্রাচীন জনপদ, প্রাচীন জনপদ, হ্যাঁ। আচ্ছা,
17 নম্বর কোশ্চেন, কোন সময়কালকে জেনারেশন জেড বা জেনারেশন জি, জেন জি এর ব্যাপ্তি ধরা হয়? জেন জি এর ব্যাপ্তিকাল কোন বছর, মানে কোন সময়ের মধ্যে জন্মগ্রহণ করলে তাদেরকে জেনারেশন জি বা জেন জি বলা হয়? 1960 থেকে 1980, 1997 থেকে 2012, 2001 থেকে 2020, 2010 থেকে 2024, কোন সময়ে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জেনারেশন জেড বা জেনারেশন জি বা সংক্ষেপে জেন জি বলা হয়? হ্যাঁ, গেনজি জেনারেশন, গেনজি, তাই না? জেনজি। আচ্ছা, 1960 থেকে 80, 97 থেকে 12, 1 থেকে 20, নাকি 10 থেকে 24? সি বলছো সঠিক উত্তর। সি বলছো? কে বলছো সি? না 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 না, এটা এটা সি না, এটা স্যার বি। দুই এই বোধ হয়। হচ্ছে বি, 1997 থেকে 2012 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে জেনারেশন জি। তোমাদের সবার জন্মের মধ্যেই, সবার জন্মের মধ্যেই। ইভেন আশরাফুল, তোমার হচ্ছে ডিসপ্লে অন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে স্পটলাইট করে দিই, তারাও আমার আমার ডিসপ্লেটা স্পটলাইট করে দিই। আহ, আমারটা স্পটলাইট করে দিলে হয়ে যাবে। স্পটলাইট করার তো কোনো অপশনই দেখতেছি না। আচ্ছা, এখানে তো স্পটলাইট করার অপশন নাই। উম, অনেকে দাঁড়াও, আমি একটু স্পটলাইট করে দিই। আচ্ছা, শেষ সময় স্পটলাইট করতেছি না। আর আশরাফুল, তোমার হচ্ছে আর আনমিউট করার দরকার নাই, তাহলে তোমার স্ক্রিন চলে আসবে। কোন সময়কালকে জেনজি বলা হয়, মানে যে সময় জন্মগ্রহণ করো, 1997 থেকে 2012 এর মধ্যে তোমাদের সবার জন্ম, এটা শিওর আমি, আমার জন্ম এর মধ্যেই। তার মানে আমরা সবাই হচ্ছে জেনজি। এটা হচ্ছে আমাদের সাম্প্রতিকের কোশ্চেন, কারণ জেনজির আলোচনা সাম্প্রতিকের আলোচনা। এটা 5 বছর আগে আলোচনা করা হতো না, আবার নেক্সট 5 বছর পরেও করা হয়তো হবে না। আচ্ছা, ক্রিকেট বলের ওজন কত? ক্রিকেট বলের ওজন কত? 5.5 থেকে 6.5 আউন্স, 4.5 থেকে 5.5 আউন্স, 6.5 থেকে 7.5 আউন্স, 3.5 থেকে 4.5 আউন্স। আচ্ছা, এটা ক্রিকেট বলের ওজন হচ্ছে 5.5 থেকে 5.75 আউন্স। এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাক্ট উত্তর। একটা ক্রিকেট বলের ওজন এর মধ্যে হতে হবে। এর থেকে কম ওজন বা বেশি ওজন হলে সেটা একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যোগ্য বল হিসেবে বিবেচিত হবে না। কিন্তু সঠিক উত্তর তো এক্স্যাক্টলি দেওয়া নাই, যেটা ক্লোজেস্ট আনসার সেটা আমরা নিব। তো 5.5 থেকে 5.75। তো দেখো, ডেফিনেটলি এটা লো, এটা বাদ। এটা অনেক ডিফারেন্স বাদ, এটা অনেক ডিফারেন্স বাদ। দেখো, 5.5 থেকে এটা, এটা ঠিক আছে, বাট এটা সামান্য একটু বেশি করে ফেলছে। তার মানে কি এটা হচ্ছে ক্লোজেস্ট? তার মানে আমরা ক্লোজেস্টটা নিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। একটা আদর্শ ক্রিকেট বলের ওজন হচ্ছে 5.5 থেকে 6.5 আউন্স, এটাকে আমরা সঠিক উত্তর হিসেবে নিচ্ছি। হ্যাঁ ভাই, আউন্স কি? আউন্স হচ্ছে একটা পরিমাপের একক। আউন্স হচ্ছে একটা পরিমাপের একক। হ্যাঁ, এই 5.5 আউন্স মানে হচ্ছে প্রায় 156 গ্রাম মতো। 156 গ্রাম। তার মানে 1 আউন্স সমান হচ্ছে প্রায় 30-35 গ্রাম এমন। ঠিক আছে, মানে এটা একটা একক, মেজারমেন্টের একটা একক। আমরা যেমন কেজিতে হিসাব করি, মেট্রিক টনে হিসাব করি, এটা সেটা করি, এই এমন হচ্ছে আউন্স। ওকে, এটা স্পোর্টস থেকে আসা কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে খেলাধুলা থেকে আসা কোশ্চেন, খেলাধুলা থেকে আসা একটা কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন, আইনস্টাইনের আপেক্ষিক আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? 1905, 1910, 1915, নাকি 1920? যারা ক্লাসে আছো অধৈর্য হইও না। আর অল্প কয়েকটা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? তত্ত্ব, হ্যাঁ। আচ্ছা, 1905, 10, নাকি 15, নাকি 20? আচ্ছা, দেখো, একটা হচ্ছে আপেক্ষিকতা, আপেক্ষিকতা, আর একটা হচ্ছে সাধারণ, সাধারণ আপেক্ষিকতা। দুইটা আলাদা থিওরি, বুঝছো? দুইটাই আইনস্টাইনের, বাট দুইটা আলাদা থিওরি। আচ্ছা, আপেক্ষিকতা থিওরি হচ্ছে কেমন? যেটা হচ্ছে যে আমরা যেই জায়গাতে কমফোর্ট ফিল করি সেইগুলো তুলনামূলক আমাদের কাছে খুবই কম টাইম কনজিউমিং মনে হয়। আর যেইগুলোতে খুব বেশি ইরিটেটিং ফিল করি, মানে খুব বিরক্তিকর ফিল করি, সেটাখানে আমাদেরকে অল্প সময় থাকলেও মনে হয় অনেক টাইম স্পেন্ড করে ফেলছি। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, তো এই ফিজিক্স পড়ানোর এখন দরকার নাই, আমরা হচ্ছে সাধারণ জ্ঞান পড়াই। তো এই দুইটা থিওরি, দুইটা আইনস্টাইনের, দুইটা ডিফারেন্ট টাইমে দেওয়া। আপেক্ষিকতা হচ্ছে 1905-এ দেওয়া, আর সাধারণ আপেক্ষিকতা হচ্ছে 1915-তে দেওয়া। তার মানে এইখানে তো বলতেছে আপেক্ষিকতা তত্ত্ব, তার মানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে 1905। তাহলে সঠিক উত্তর অপশন এ। ঠিক আছে, এটা হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান থেকে আসা কোশ্চেন। দৈনন্দিন বিজ্ঞান থেকে
আসা কোশ্চেন, হ্যাঁ। দৈনন্দিন বিজ্ঞান, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দৈনন্দিন বিজ্ঞান, গণিত এগুলা থেকে কোশ্চেন হচ্ছে আমরা দেখতে পারতেছি। গ্রিন ক্লাইমেট ফান্ড বা জিসিএফ এর সদর দপ্তর কোথায়? আচ্ছা, জিসিএফ বা গ্রিন ক্লাইমেট ফান্ড এটা হচ্ছে ইউএনএফসিসি। ইউএনএফসিসি এইটারই একটা অঙ্গ সংগঠন। ইউএনএফসিসির নাম তোমরা মনে হয় শুনেছো। এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক। এতে হচ্ছে ফ্রেমওয়ার্ক, সিতে হচ্ছে কনভেনশন, কনভেনশন অন, আর পরের দুইটা সিতে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে ইউএনএফসিসি এর ফুল ফর্ম। এবং ইউএনএফসিসি হচ্ছে কি, যে সারা বিশ্বে হচ্ছে যত পরিবেশ দূষণ হচ্ছে বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে পরিবেশ দূষণের ফলে, এর উপর একটা কনভেনশন, একটা ফ্রেমওয়ার্ক কনভেনশন। এটা কেমন? এটা হচ্ছে যে ধরো যে তুমি এমন একটা দেশে বাস করো যে দেশটা খুবই ধনী দেশ এবং খুবই ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা দেশ। তো এই এই দেশে তো প্রচুর পরিমাণে কি হচ্ছে, এরা কার্বন ইমিশন করছে, পরিবেশের ক্ষতি করতেছে। বাট ধরো তুমি তোমার বন্ধু আরেক দেশে থাকে, যে দেশে সব কিছু নাই। ধরো যে আমি ধরলাম ভুটান, এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, কিচ্ছু নাই, এখানে প্রচুর পাহাড় পর্বত আছে, গাছপালা প্রচুর আছে, প্রচুর পরিমাণে অক্সিজেন এখানে আছে। এখানে সিগারেট খাওয়া নিষিদ্ধ, এখানে বাতাসে কোনো ধোঁয়াই ওড়ে না, একদম সুন্দর পরিবেশ। তো তো আর ধরো তুমি যে দেশে আছো সেখানে প্রচুর বায়ু দূষণ হচ্ছে। তো এই যে তোমার দেশে বায়ু দূষণ হচ্ছে, এটা শুধুমাত্র তোমার দেশের বায়ু না, সারা পৃথিবীর বায়ুকেই ক্ষতিগ্রস্ত করতেছে। তাহলে তুমি যে সারা বিশ্বের বাতাসে ক্ষতিগ্রস্ত করলা, তোমাকে জরিমানা দিতে হবে না? তোমাকে অবশ্যই জরিমানা দিতে হবে, ঠিক আছে। মানে ওই যে যে দেশে ক্ষতি করতেছো সেই দেশকে জরিমানা দিতে হবে, যে ভাই এই টাকাটা নেন, আপনার দেশ তো ক্ষতি করে ফেলছি, আপনারা এই টাকাটা দিয়ে পরিবেশটা একটু ভালো করেন। এটা হচ্ছে কি, এইটাই হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। এই ফান্ডটা হচ্ছে ওই টাকা, ফান্ড মানে তো বোঝো যে টাকা, তহবিল। এই তহবিলটা হচ্ছে জরিমানার টাকা, হ্যাঁ। এটাকে বলা হয় পিপিপি, পলুটার্স পে প্রিন্সিপাল। হ্যাঁ, আমি একটু লিখে দিই, পলুটার্স, পলুটার্স পে প্রিন্সিপাল। হ্যাঁ, পলুটার্স পে প্রিন্সিপাল। পলুটার মানে কি? দূষক, মানে যিনি দূষণ করেন। পে মানে কি? টাকা পয়সা দেওয়া, পেমেন্ট করা। আর প্রিন্সিপাল মানে নীতি, মানে যে দূষণ করছে সে টাকা দিবে, বাকি দেশদেরকে টাকা দিবে, এমন। এটা হচ্ছে পলুটার্স পে প্রিন্সিপাল। এবং এই জিসিএফ এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ইনচিয়ন, দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে। সঠিক উত্তর হচ্ছে ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে পরিবেশ বিষয়ক কোশ্চেন। পরিবেশ বিষয়ক কোশ্চেন প্রচুর আসে, পরিবেশ বিষয়ক কোশ্চেন প্রচুর আসে। হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেন 21 নম্বর, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? যুক্তরাজ্য, স্পেন, পূর্ব জার্মানি নাকি গ্রিস? কোন দেশ? আচ্ছা, ইউরোপের কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, এটা নিয়ে অনেক ডিবেট আছে। বাট এখন দেখো, তোমাকে তো ওই ডিবেটে যাওয়ার দরকার নাই। তোমাকে এর মধ্যে কোনটা কারেক্ট এটা দেখতে হবে, এর মধ্যে কোনটা কারেক্ট, এর মধ্যে কোনটা বেস্ট সেটা দেখতে হবে। দেখো, অনেকে বলবে হাঙ্গেরি প্রথম স্বীকৃতি দেয়, অনেকে হচ্ছে অনেক দেশের কথা বলবে। বাট এর মধ্যে কোনটা এক্সাক্ট উত্তর, তোমাকে জাস্ট সেটা উত্তর করলে হবে। যুক্তরাজ্য, স্পেন, পূর্ব জার্মানি, গ্রিস। যুক্তরাজ্য তো প্রথমে জীবনেও না, স্পেনও না, গ্রিসও না। তাই না? এইগুলো নিয়ে ডিবেটই নাই। ডিবেট হচ্ছে পূর্ব জার্মানি নিয়ে, পূর্ব জার্মানি নিয়ে, পশ্চিম জার্মানি নিয়ে, হাঙ্গেরি নিয়ে, এদেরকে নিয়ে ডিবেট। আচ্ছা, তো ডিবেটের মধ্যে জাস্ট একটা দেশই আছে পূর্ব জার্মানি, তার মানে এটাই সঠিক উত্তর, ঠিক আছে। এই ডিবেটেড একাধিক টপিক, একাধিক অপশন পরীক্ষাতে দিবে না তোমাদেরকে, কারণ তোমরা তো আর বিসিএস দিচ্ছ না, তোমরা দিচ্ছ অ্যাডমিশন টেস্ট জাস্ট। এখানে বিতর্কিত তথ্য দিবে না, জাস্ট ডিরেক্টলি উত্তর করতে পারো এমন তথ্যই দিবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোশ্চেন। আচ্ছা, ইমেইল কে উদ্ভাবন করেন? এম পনিয়াটক, রে টমলিনসন, অটো রোয়েডারার নাকি আর্থার ইয়ান? কে ইমেইল কে উদ্ভাবন করেন? আচ্ছা, ইমেইল ইলেকট্রনিক মেইল, তাই না? ইলেকট্রনিক মেইল। আচ্ছা, এটার উদ্ভাবক হচ্ছেন রাইমন্ড, রেমন্ড স্যামুয়েল টমলিনসন, টমলিনসন, হ্যাঁ। রেমন্ড স্যামুয়েল টমলিনসন ইমেইলের আবিষ্কারক ও উদ্ভাবক। ইংরেজি নামের ক্ষেত্রে মিডিল নেম সবসময় বাদ দিয়ে দিতে হয়, মিডিল নেম বাদ দিয়ে দিতে হয়, ফার্স্ট নেমে জাস্ট সংক্ষিপ্ত ফর্ম নিতে হয়। তাহলে এখান থেকে রে থাকতেছে রেমন্ডের টমলিনসন, রে টমলিনসন। রে টমলিনসন, টমলিনসন হচ্ছেন কে? ইমেইলের জনক, ঠিক আছে। মানে ইংরেজি নামের নিয়মই হচ্ছে এটা, মিডিল নেম বাদ, ফার্স্ট নেমের মূল অংশটুকু আর লাস্ট নেম পুরাটা, এটা হচ্ছে ইংরেজি নামের নিয়ম। যেমন দেখো, আমি যদি বলি হচ্ছে এই নামটা, ক্রিস্টোফার
হেনরি গেইল। ঠিক আছে, তো হেনরি বাদ দিয়ে দিছে, ক্রিস্টোফার থেকে নিচে হচ্ছে ক্রিস আর গেইল। এটা হচ্ছে ক্রিস গেইল, একজন বিখ্যাত ক্রিকেটার, তাই না? তো ক্রিস্টোফার হেনরি গেইল হচ্ছে তার মূল নাম, ক্রিস গেইল হচ্ছে তার কাগজে কলমের নাম। মানে কাগজে কলমে বলতে মানে বাইরে প্রকাশের নাম। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি নামের নিয়ম। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে রে টমলিনসন। এটা আইসিটি থেকে করা কোশ্চেন, আইসিটি। আইসিটি বইতে ডিরেক্টলি তথ্য আছে, তোমরা দেখতে পাবে। আচ্ছা, আরেকটা পোস্টার এখানে আছে, বলতেছে 1500 টাকা ছাড়ে ভর্তি হওয়া যাবে 25 আগস্ট পর্যন্ত। যারা বি ইউনিটে এখনো ভর্তি হওয়া নাই, তোমাদের এই 1500 টাকা যে ছাড়টা চলতেছে, এটা 25 আগস্ট শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে কত তারিখ আগস্টের? আজকে 13 তারিখ। আর সময় আছে 12 দিন, এর মধ্যে ভর্তি হইলেই 1500 টাকা ছাড় পাবো। মানে এখন হচ্ছে 4500 টাকাতেই ভর্তি হতে পারবা। আর পরে গেলে এটা হয়ে যাবে কি 6000 টাকা। এটা হচ্ছে 6000 টাকা হয়ে যাবে। তো 15 মানে 6000-এর মধ্যে থেকে যদি 1500 বাদ যায়, এটা তো হিউজ অ্যামাউন্ট, মানে 25% ডিসকাউন্ট। মানে বুঝতে পারতেছো কত টাকা ডিসকাউন্ট? এই 25% ডিসকাউন্ট চলবে, আর 12 দিন এর মধ্যে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে তোমরা এই ডিসকাউন্টটা পাবা। হ্যাঁ, আর আমাদের লেখাপড়ার মানটা কেমন, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টের কাছ থেকে যাচাই করে নিবে অবশ্যই। কারণ হচ্ছে আমরা এটা কখনোই বলি না যে হচ্ছে আমাদের এই ভিডিও দেখে, এটা দেখে, সেটা দেখে ভর্তি হয়ে যাও। আমাদের ভিডিও দেখতে পারো, সেটা হচ্ছে আমাদের ক্লাস কেমন হচ্ছে এবং আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা কোন ধরনের ফিডব্যাক দিচ্ছে, এই ধরনের ভিডিও। বাট এই যে ঢাকা ইউনিভার্সিটির লালবাস সেটা এগুলো দেখে ভর্তি হওয়ার দরকার নাই। তোমরা তোমরা আমাদের মান যাচাই করে অবশ্যই ভর্তি হবে। হ্যাঁ, এবং এই তারিখের মধ্যে ভর্তি হইলেই 1500 টাকা ছাড়ে ভর্তি হতে পারবা। 23 নম্বর কোশ্চেন, বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে? জার্মানি, নেদারল্যান্ড, জাপান নাকি ইথিওপিয়া? কোন দেশ? একদমই তথ্যমূলক কোশ্চেন দেওয়া শেষে, এগুলা খুব বেশি আলোচনা করার কিছু নাই। কোন দেশ গ্রামীণ ব্যাংকের মতো করে 23-এর ডি প্রবাবলি, 23-এর ডি ইথিওপিয়া না, সঠিক উত্তর হচ্ছে জাপান। জাপানে হচ্ছে বাংলাদেশের মতো করে ক্ষুদ্র ঋণ চালু করা হয়। বাংলাদেশে প্রথম ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে কারা? প্রথম ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে কারা বাংলাদেশে? প্রথম ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে হচ্ছে ব্র্যাক, তাই না? ব্র্যাক, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, ব্র্যাক। এরা প্রথম কাজ করা শুরু করে, তারপর গ্রামীণ ব্যাংক আসে, অন্যান্য সংস্থাগুলো আসে। এবং ব্র্যাক হচ্ছে সারা বিশ্বের সব থেকে বড় এনজিও, এখন সব থেকে বড় বেসরকারি প্রতিষ্ঠান। বিশ্বের অনেকগুলো দেশে তারা কার্যক্রম চালাচ্ছে। এটা হচ্ছে আমাদের আহ, আন- আমাদের হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি। হ্যাঁ, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। ওকে, সর্বশেষ কোশ্চেন, তক্ষশিলা কোন দেশে অবস্থিত? ভারত, পাকিস্তান, আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা? তক্ষশিলা কোথায় অবস্থিত? তক্ষশিলা কোথায় অবস্থিত? বি বলছো, বি? হ্যাঁ, বি কি এটা বলতেছো? তক্ষশিলা, তক্ষশিলা কি? তক্ষশিলা হচ্ছে একটা জ্ঞান চর্চা কেন্দ্র, তাই না? জ্ঞান চর্চা কেন্দ্র। অর্থাৎ এটা ছিল একটা বিশ্ববিদ্যালয়ের মতো। হ্যাঁ, এটাকে বলা যায় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থিত ছিল? এটা ছিল হচ্ছে পাকিস্তানে। এটা ছিল হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানের কোথায়? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাব প্রদেশ কিন্তু দুইটা দেশে বিভক্ত, কিছু অংশ পাকিস্তানের মধ্যে, কিছু অংশ ভারতের মধ্যে। কিছু প্রদেশ আছে যেগুলো দুই দেশে চলে গেছে, যেমন বাংলা প্রদেশ। বাংলা পশ্চিমবঙ্গ ভারতে, পূর্ববঙ্গ হচ্ছে এই যে বাংলাদেশ। আবার পাঞ্জাব ভেঙে দুইটা হয়েছে, এমন অনেকগুলো প্রদেশ আছে যেগুলো ভেঙে দুই ভাগ করা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে তক্ষশিলা পাকিস্তানে অবস্থিত। হ্যাঁ, পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। এটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস মানে এই যে প্রাচীন জনপদ, এই এমন ইতিহাস আর কি। তাহলে এখন আমরা দেখি কোন টপিক থেকে কয়টা কোশ্চেন আসছে। খেলাধুলা থেকে দুইটা কোশ্চেন ছিল দেখেছো, প্রাচীন বাংলার ইতিহাস থেকে দুইটা, গণমাধ্যম থেকে একটা, গণিত থেকে একটা, সাম্প্রতিক ছিল 6টা। অনেকগুলো কোশ্চেন ছিল সাম্প্রতিক থেকে, উক্তি, জাতীয় বিষয়, এসডিজি, দেশ মুদ্রা রাজধানী, পদক পুরস্কার, এই সবগুলো থেকে একটা একটা করে আসছে। বিশ্ববিদ্যালয় সম্পর্কিত, প্রাচীন জনপদ, দৈনন্দিন বিজ্ঞান, পরিবেশ, মুক্তিযুদ্ধ, তথ্য প্রযুক্তি, আন্তর্জাতিক বিষয়, সবগুলো থেকে একটা একটা করে কোশ্চেন আসছে। সব মিলে আসছে কয়টা কোশ্চেন? 24টা কোশ্চেন। ঠিক আছে, এই টপিকগুলো তাহলে অবশ্যই বেশি করে পড়তে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। সাথে তুমি যদি কিছু বিষয় অ্যাড করতে চাও, এইখানে অ্যাড করতেছি না কারণ এটা তো সাজেশন না, এটা হচ্ছে আমাদের ট্যাবুলেশন, যে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়েছে। ভাই, আর ইউ এর কোশ্চেনের মান বন্টন কিভাবে হয়? আর ইউ এর কোশ্চেনের মান বন্টন হচ্ছে সাধারণ জ্ঞানে 24টা কোশ্চেন আসে। সাধারণ জ্ঞানে আসে 24টা কোশ্চেন টোটাল হচ্ছে তাদের। বাংলাতে ইংরেজিতে কয়টা আসে এটা তো বাংলা ইংরেজি ক্লাসে মনে হয় দেখেছো তোমরা, তাই না? আর আহ, সাধারণ জ্ঞানে 24টা কোশ্চেন আসে, এখানে কোনো রিটেন নাই। তোমাদের মানবিকের জন্য জাস্ট 24টা এমসিকিউ সাধারণ জ্ঞানে। আর বাংলা ইংরেজিতে কয়টা আসে এটা তোমরা বাংলা ইংরেজি ক্লাসে দেখে নিও, আমার এক্সাক্টলি মনে নাই কারণ ওটা তারা হ্যান্ডেল করে, তারাই খেয়াল রাখে। ঠিক আছে, তোমরা হচ্ছে বাংলা ইংলিশ ক্লাসগুলোতে এটা দেখে নিও। খুব বেশি না, রাজশাহীতে তুলনামূলক কম। এটা খুব সম্ভবত হচ্ছে তোমার 80টা মতো এমসিকিউ আসে, 80টার কম তো মনে হয়, 70-72টা মতো এমসিকিউ আসে।
এমন। ভাই আলহামদুলিল্লাহ ক্লাসটা অনেক ভালো ছিল। তুমি প্রত্যেকদিন আমাদের ক্লাস করো, ফ্রি ক্লাসগুলো প্রত্যেকদিন করো, এবং আমাদের পেইড ব্যাচে যদি ভর্তি হতে চাও ভর্তি হতে যেতে পারো। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আরো বেশি ইন্টারেক্টিভ, আরো বেশি তথ্যবহুল, আরো অনেক কিছু শেখা হবে। আর এটা তো জাস্ট কোশ্চেন বিশ্লেষণ ক্লাস। পেইড ব্যাচের ক্লাসে কি হয়, একদম সবকিছু বিস্তারিত পড়ানো হয়, ঠিক আছে? এবং এটা তোমরা ভরসা রাখো যে শুধু স্কুল অফ এক্সিলেন্স যে কোনো স্টুডেন্টের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোর দ্যান এনাফ, এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করার জন্য মোর দ্যান এনাফ। দেখবা প্রত্যেক বছর আমাদের এখান থেকে হচ্ছে মানে যে কোনো বিশ্ববিদ্যালয় টপ পজিশন করতেছে, সেটা ফার্স্ট টাইমার হোক বা সেকেন্ড টাইমার হোক, প্রত্যেক বছর করতেছে। তো এরা আমি পেইড ব্যাচে আছি, ওকে। আচ্ছা, তো এরা কিভাবে হচ্ছে মানে ভালো করতেছে? তারা তো পড়তেছে, তাই না? আমাদের পড়ালেখার মেথডটা হচ্ছে এমন যে তুমি ক্লাস করবা নিয়মিত, ক্লাসের পরে তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে প্রত্যেক ক্লাসের। স্লাইডে তো অনেক তথ্য থাকে, এগুলো তো কোশ্চেন ডিসকাশন ক্লাস, বাট ডেসক্রিপটিভ ক্লাসে অনেক তথ্য থাকে। আচ্ছা, ওইগুলো তোমরা পড়বা, ক্লাসে নোট করবা, এই জাস্ট ক্লাসে নোট করতে বলেছি। আর স্লাইড যখন পেয়ে যাবে, এই যে স্লাইডে যা কিছু লিখি এগুলো তো তার মধ্যে থাকলোই। আচ্ছা, এইগুলো তোমরা ওখান থেকে নোট নিতে পারো। ক্লাস করার পর আমাদের যে ডাইজেস্টে ওই টপিকের এমসিকিউ যেগুলো আছে ওইগুলো পড়ে ফেলবা। ক্লাসটা করবা, স্লাইডটা পড়বা, ডাইজেস্ট পড়বা, দেখবো ওই বিষয়ের উপর প্রিপারেশন হয়ে গেছে, ঠিক আছে? আর যদি টিচার কোনো স্পেসিফিক ম্যাটেরিয়াল সাজেস্ট করেন, যেমন বাংলা ইংরেজি টেক্সট বুক সাজেস্ট করা হয়, এইগুলো সাজেস্ট যদি করা হয় তাহলে তোমার তো ওইগুলো পড়তেই হচ্ছে। আর সাথে তুমি যদি অন্যান্য বইপত্র পড়ো সেটা তোমার ব্যাপার, এটা নিয়ে কিছু বলা হয় না। সেটা তোমার একদমই নিজ দায়িত্বে পড়তে হবে, ঠিক আছে? অন্যান্য বাজারে বইটা পড়তে চাইলে নিজ দায়িত্বে সেটা পড়তে পারো, কোনো সমস্যা নাই। নিয়ে তুমি কি করবে, আমাদের পরীক্ষাগুলো দিবা নিয়মিত। আমাদের প্রত্যেকটা ক্লাসে মনোযোগ যাচাই টেস্ট, ক্লাস টেস্ট, আবার সপ্তাহ শেষে উইকলি টেস্ট, তোমাদের ইভ্যালুয়েশন টেস্ট হবে মাঝে মাঝে, আবার শেষে মডেল টেস্ট। সবগুলো পরীক্ষা, সবগুলো ক্লাস, ডাইজেস্ট পুরোটা পড়া, স্লাইড সবগুলো পড়া, টেক্সট বুক গুলো ঠিকঠাক পড়া, এইটা হইলেই আমাদের কোর্সের যে পুরা বেনিফিটটা সেটা তুমি পেয়ে যাবা। এবং আশা করা যায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এটা এনাফ, হ্যাঁ। আর বাজারের যেসব বইপত্র আছে তুমি যদি নিজ দায়িত্বে পড়তে পারো পড়তে পারো, এগুলা নিয়ে হচ্ছে কোনো কথা নাই। ওকে ভাই, রিসেন্ট জিকে কি কারেন্ট অ্যাফেয়ার্স এর কি সব টপিক পড়তে হবে? কারেন্ট অ্যাফেয়ার্স সব টপিক পড়তে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স এর হচ্ছে প্রথম দিকে দেখবা সাম্প্রতিক ঘটনা প্রবাহ থাকে, প্রথম দিকেই প্রথম কয়েক পেজের মধ্যেই বুঝতে পারবা, কারেন্ট অ্যাফেয়ার্স খুললে বুঝতে পারবা। সাম্প্রতিক ঘটনা প্রবাহ সব পড়তে হবে, প্রথম মনে 10টা 15টা 20টা পেজ। আর এটা তো সহজ, এগুলো তো মজায় মজায় পড়া যায়। সাম্প্রতিক ঘটনা প্রবাহ সব পড়তে হবে। আর হচ্ছে শেষ দিকে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন দেওয়া থাকে, কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দেওয়া থাকে, ওগুলো পড়তে হবে, ঠিক আছে? এই প্রথম দিকের সাম্প্রতিক ঘটনা প্রবাহ আর শেষ দিকের কোশ্চেন এগুলো পড়লে হবে। এবার সাজেশন দেখি যে কোন টপিক গুলো কোন অবস্থাতে মিস যাবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে। সাম্প্রতিক মিস যাবে না, জাতীয় বিষয়, আন্তর্জাতিক বিষয়, মুক্তিযুদ্ধ, পদক পুরস্কার, উক্তি, গণিত, প্রাচীন বাংলার ইতিহাস, আইসিটি, পরিবেশ, আরেকটা বিষয় অ্যাড করে দিই, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠন এটাও আসবে, ও আন্তর্জাতিক সংগঠন এটাও রাজশাহীতে আসবে, বাট ভুল করে হচ্ছে এই বছর হয়তো বা দেয়নি বা কোনো কারণে দেয়নি, বাট এই টপিকটা থেকে আসবে। তো এই বিষয়গুলো কোনো অবস্থাতেই কি করা যাবে না, স্কিপ করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, আরো কিছু বিষয় অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি অ্যাড করে নিতে পারো। আচ্ছা, সাথে আরো কিছু বিষয় অ্যাড করতে পারো যেগুলো অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে আহ, তোমার প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদান, ঠিক আছে? এই যে পাহাড় পর্বত নদ নদী এগুলো যা কিছু আছে বাংলাদেশে বা আন্তর্জাতিক, প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদান যা যা আছে এইসব বিষয়গুলো অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এগুলো হচ্ছে সাজেশন, যে টপিকগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এই টপিকগুলো মিস দিবা না, কোনো অবস্থাতেই মিস দিবা না, মানে এগুলো মাস্ট। বাকিগুলা তোমরা হচ্ছে কম বেশি করতে পারো, বাট এগুলো রাজশাহীর জন্য বাদ দেওয়া যাবে না। অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, এটা কিন্তু শুধু রাজশাহীর জন্য, ঠিক আছে? তো তোমরা যারা ফ্রেশার, ফার্স্ট টাইমার, তো তাদের জন্য তো রাজশাহী প্রথম টার্গেট না, প্রথম টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো তোমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য ধরো তুমি 25টা টপিক সিলেক্ট করলে আমাদের কোর্সের বিশ্লেষণ ক্লাসগুলো করে করে। ফ্রি ক্লাস, যারা পেইড বেসে আছো, পেইড বেসে তো আরো বিস্তারিত পড়ানো হয়, এখানে জাস্ট একটা বছরের পড়ানো হলো, পেইড বেসে তো 3-4 বছরের কোর্সের পড়ানো হয়। আচ্ছা, রাজশাহীর জন্য তুমি পাইলা হচ্ছে আমি ধরলাম আরো 20টা 25টা, দেখবা এর মধ্যে কমন আছে 15টা, যেগুলো ঢাকাতেও আছে রাজশাহীতেও আছে। অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখলা দেখলা দেখলা, দেখার পর দেখলা সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে 15 থেকে 17টা বা 18টা টপিক পাওয়া যাচ্ছে যেগুলো সব বিশ্ববিদ্যালয়ে আসে। তার মানে কি এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বা, আর বাকি যেগুলো এদিক সেদিক হয় সেগুলো মোটামুটি মনোযোগ দিয়ে পড়বা। আর যেগুলো খুবই মাঝে মাঝে আসে, একটা দুটো টপিক দেখবা যে ওই কোনো এক বছর কোনো একটা ইউনিভার্সিটিতে আসছে, আবার এই বছর একটা আসছে, এগুলা মোটামুটি পড়লে হবে, খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার নাই, টুকটাক পড়ে রাখলে হবে। তাহলে এটাই ছিল সম্পূর্ণ ক্লাস, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। আহ রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন বিশ্লেষণ ক্লাস।
এবং তোমাদেরকে আবারও বলি যে অ্যাডমিশনের প্রিপারেশনের সময় তোমাদের শুরু হয়ে গিয়েছে। এখন থেকে পড়ালেখা শুরু করে দাও, একটা দিন যাতে নষ্ট না হয়। আর এই যে বললাম 1500 টাকা ছাড়ে, তো এটা সবসময় পাবে না, এটা 25 তারিখ পর্যন্ত আছে এই মাসের, এর মধ্যেই ভর্তি হয়ে যাইতে পারো। আমাদের স্কুল অফ এক্সেলেন্সের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারো, তো আমাদের পেজে মেসেজ দিতে পারো, তাইলেই হবে ইনশাল্লাহ। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেকে ছিলে ক্লাসে শেষ পর্যন্ত, 40 জন ফেসবুকে ছিলা, মানে অনেক। ওকে।